করে নিবা যে আমি ভিডিও রেকর্ডিংটা অন করলাম কিনা, ভিডিও রেকর্ডিংটা অন করেছি কিনা এটা একটু চেক করে নিবা। আচ্ছা দেখো, 1 নাম্বার অঙ্কটা দেখো তো বোঝা যায় কিনা। ওয়ানের এ, ওয়ানের এ বোঝা যায়? আচ্ছা তোমাদেরকে যে আমি ওই যে কোশ্চেন পেপারটা দিছি, ব্ল্যাঙ্ক পেপার যেটা ঠিক আছে, সেটাতে কিন্তু এখন কিছুই লিখবা না, সেখানে কিছুই লিখবা না, এটা পরে লিখে নিবা। কারণ এই যে সলিউশনটা, এটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইয়ে করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, পাইছো? যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংক পাঠাইছি সেই গ্রুপে কিন্তু আমি শেয়ার করে দিছি। কাজেই এখন কিছুই লিখবা না, ওই ব্ল্যাঙ্ক পেপারে বলো যেটাই বলো, এগুলো তোলার দরকার নাই। কারণ আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিছি, ওইটা তো থাকবেই তোমাদের কাছে, তাই না? পরে ফ্রি টাইমে এটা ইয়ে করবা। এখন দেখো বুঝতে পারছো কিনা অঙ্কটা। আচ্ছা দেখো, 6 যেমন ছিল তেমনই আছে। দেখো তো, এই মাইনাসে মাইনাসে প্লাস না, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝা যায়? দেখো, এই মাইনাসের সাথে এই মাইনাস যদি আমরা মাল্টিপ্লাই করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? তো এই জন্য কিন্তু এখানে প্লাস হইলো, এই জন্য কিন্তু এখানে প্লাস হইলো। আর 2 4 যা কত, 2 4 যা 8, এই জন্য 8। বাকিটা তো বোধহয় পারবা, তাই না? বাকিটা তো পারবা, পারবা তাই তো। +6 + 8 কত হবে? +6 + 8, তাই না? +6 + 8, সেম সাইন, সেম সাইন থাকলে জানি আমরা কি করি, সেম সাইন থাকলে আমরা অ্যাড করি, তাই না? সেম সাইন থাকলে আমরা অ্যাড করি, +6 + 8 মানে +14, তাই তো? আচ্ছা দেখো, অনেকেরই কিন্তু প্রবলেম হয়, ডেসিমাল নাম্বার মাল্টিপ্লাই করতে প্রবলেম হয়। আসো দেখি এখন আমরা পারি কিনা। ডেসিমাল নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করব, মনে রাখবা এই যে এটা কিন্তু মানে বিগিনিং এর জিরো না, বিগিনিং এর জিরো, বিগিনিং এর জিরো আর ডেসিমাল পয়েন্ট এগুলো সবসময় বাদ দিবা, এগুলা বাদ দিবা। তাহলে বিগিনিং এর জিরো আর ডেসিমাল পয়েন্ট বাদ দিলে এখানে আছে কি, আছে কিন্তু শুধু 2, তাই না? তাহলে 80 এর সাথে 2, 80 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত, 160। দেখো, এই 160-র মধ্যে কিন্তু এই যে 80-র সাথে 2 মাল্টিপ্লাই করে 160 পাইলাম না, 80-র সাথে 2 মাল্টিপ্লাই করে যে 160 পাইলাম, এখানে কোনো ডেসিমাল পয়েন্ট আছে? এখানে কোনো ডেসিমাল পয়েন্ট আছে? তোমাদের কি বুঝাতে পারছি? 80-র সাথে না 2 স্যার। মাল্টিপ্লাই করলে কত, 150। এখানে কোনো ডেসিমাল পয়েন্ট নাই, মানে ডেসিমাল পয়েন্ট আছে আসলে এখানে, ডেসিমাল পয়েন্ট আছে আসলে এখানে, মানে নাম্বারটা যেখানে শেষ হয় সেখানেই ডেসিমাল পয়েন্টটা থাকে। তো দেখো, এইখানে আমাদের কি মাত্র একটা, মাত্র একটা নাম্বারের আগে পয়েন্ট ছিল। তাহলে আমাদের এই পয়েন্টটা কিন্তু এক ঘর মুভ করবে, এক ঘর মুভ করবে। তার মানে জিরোর পিছনে ছিল, জিরোর সামনে যাবে, জিরোর পিছনে ছিল, জিরোর সামনে যাবে। তার মানে এই যে 16.0 হবে, বুঝতে পারছো? এখন মনে রাখবা, পয়েন্টের পর, পয়েন্টের পর জিরোর কিন্তু আর কোনো ভ্যালু নাই, পয়েন্টের পর জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত আসলে 16 পয়েন্ট, 16 পয়েন্ট। তো এই যে যখন দেখবা, যখন দেখবা নাম্বারের পরে পয়েন্ট আর কোনো নাম্বার নাই, তখন ওই পয়েন্টটা না লিখলেও চলে। সো শুধু 16 লিখলেই হবে, শুধু 16 লিখলেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার আসো আমরা সিটা দেখো, সিটা একটু নিজেরা দেখো তো বোঝো কিনা, সিটা একটু নিজেরা দেখো তো বোঝো কিনা। খেয়াল করে দেখো, 2/9 যেমন আছে তেমন থাকলো। এই যে ডিভাইড চিহ্নটা না, ডিভাইড চিহ্নটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই। 5/6, 5/6 কিন্তু উল্টায় 6/5 হয়, 5/6 কিন্তু উল্টায় 6/5 হয়।
দেখো তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় এই জন্য এই জিনিসটাই আমি আবার লিখে নিছি। এটা কিন্তু আমাদের রাফ ওয়ার্ক, এটা কিন্তু আমাদের রাফ ওয়ার্ক, বুঝতেছো? এটা আমি আবার লিখে নিছি সো দ্যাট তোমাদের বুঝতে না কষ্ট হয়। 3 দিয়ে কাটলে, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 হয়, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 হয়। আর কিন্তু কিছুই কাটা যাচ্ছে না, না আর কিছুই কাটা যাচ্ছে না। সো উপরে বসবে 2 2 যা 4, নিচে বসবে 3 5 যা 15, তাই না? সো 4/15 বোঝা যাচ্ছে কি? সো আমাদের অ্যান্সার কিন্তু 4/15। দেখো ওই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে, তোমার অ্যান্সার গুলা কিন্তু সব ওইখানেই লিখতে হবে। ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে অ্যান্সার গুলো সব ওই জায়গায় লিখতে হবে। আচ্ছা নাম্বার 2টা দেখো, বোঝো কিনা। নাম্বার 2টা দেখো বোঝো কিনা। এখানে প্রথমে দেখো ব্লু বল, ব্লু বলে, ব্লু বল তাই ব্লু থেকে বি, ব্লু থেকে বি লিখছি। ইয়েলো বল, ইয়েলো বলের ওয়াই। আর আরেকটা কি গ্রিন বল আছে না, গ্রিন বলের জি লিখছি, গ্রিন বলের জি। আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে টোটাল। আসলে টোটালটাও লেখা উচিত ছিল, কারণ প্রবাবিলিটিতে কিন্তু টোটালটা একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রবাবিলিটিতে কিন্তু টোটালটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? আসলে এই নোটটা একদিনের মধ্যে বানানো, বুঝছো? নোটটা বানানো একদিনে, এই জন্য একটু ভুল হয়েছে, বুঝছো? আচ্ছা, টোটাল তো 11 বলস আছে, সেটা আমাদেরকে তো ওরা বলেই দিছিল না? টোটাল তো 11 বলস আছে, সেটা আমাদেরকে বলেই দিছিল। এখন দেখো, আমরা যে আমরা যে একটা বল ওই ব্যাগ থেকে নিব, সেটা ইয়ালো বল হবে, সেটা ইয়ালো বল হবে। তার প্রবাবিলিটি কত? ইয়ালো বল আছে কিন্তু 4টা, টোটাল বল 11, তাহলে ইয়ালো বল হওয়ার প্রবাবিলিটি 4/11। বুঝতে পারছো? আচ্ছা, নট ব্লু, ব্লু হবে না এরকম বল কয়টা হবে? ব্লু হবে না মানে কিন্তু, ব্লু হবে না বলতে কারা কারা? এই যে আমরা যদি ইয়েলো বল নিই আর গ্রিন বল নিই তাহলে কিন্তু এটা হলো নট ব্লু, তাই না? আমরা যদি এই গ্রুপের দুজনকে নিই, মানে ইয়েলো বল নিলাম আর গ্রিন বল নিলাম, তার মানে কি আমরা আমরা নট ব্লু নিচ্ছি, তাই তো? নট ব্লু। তো এখানে আছে 4টা, এখানে আছে 2টা, মানে মোট 6টা, 6টা আউট অফ টোটাল 11, আউট অফ টোটাল 11। বুঝতে পারছো? প্রবাবিলিটি দেখলে তো তোমাদের একটু ভয় লাগে, কিন্তু আসলে এগুলো মানে ভয় পাওয়ার মতো অঙ্ক না, তাই না? তাই তো? আচ্ছা আমি কিন্তু এই যে এক্সট্রা এক্সট্রা যে জিনিসগুলি লিখছি, এগুলা আমি কিন্তু আবার স্ক্রিনশট নিয়ে রাখতেছি, হ্যাঁ? তোমাদের মেইল অ্যাড্রেস যেগুলো দিয়েছো সেই মেইল অ্যাড্রেসে আমি স্ক্রিনশট গুলাও পাঠিয়ে দিব। তোমরা চাইলে পরে ওই যে তোমাদের কপিতে এগুলা তুলে নিতে পারবা, তাই তো? না বুঝলে কিন্তু আমাকে বলবা, না বুঝলে আমাকে বলবা। আচ্ছা এই যে নেটের অঙ্ক, এটা কিন্তু নেটের অঙ্ক, হ্যাঁ? নেটের অঙ্ক তোমরা কি করছো কখনো? নেটের অঙ্ক করছো? না স্যার। আচ্ছা না করলেও ভয়ের কিছু নাই, আসো আমরা ট্রাই করি। আমরা করব এক সময়, নেট টপিকটা আমরা একটু আলাদাভাবে করব, তখন আবার মানে দেখবা যে সব ঠিক হয়ে গেছে। আপাতত এই জিনিসটা পড়ো। আমাদের একটা কিউব আছে, সেই কিউব কিউব মানে কিন্তু একটা 3 ডাইমেনশনাল জিনিস। এই যে দেখো আমি একটা কিউবের ডায়াগ্রাম আঁকছি, দেখছো? তোমরা কি দেখতে পাচ্ছ কিউবের ডায়াগ্রাম আঁকছি যে? আমি যে জায়গাটা শেড করছি এটা কিন্তু বেজ, কিউবের বেসটা হচ্ছে শেড করছি, তোমরা দেখতে পাচ্ছ? কিউবের বেসটা কিন্তু শেড করলাম, তাই না? এখন একটা কিউবের কয়টা ফেস থাকে বলো তো? 6টা। দেখো এই যে এটা হলো বটম, না? এটা বটম, এটা হচ্ছে রুফ মনে করো। আচ্ছা, এটা দেখো রাইট সাইডের ওয়াল, এটা লেফট সাইডের ওয়াল, এটা সামনের সাইডের ওয়াল, এটা পিছের সাইডের ওয়াল। মানে মোট 6টা সাইড থাকে, তাই তো? বা 6টা ফেস থাকে। এখন প্রত্যেকটা ফেসের এরিয়া কত দেওয়া আছে দেখো, প্রত্যেকটা ফেসের এরিয়া কত দেওয়া আছে? প্রত্যেকটা ফেসের এরিয়া দেওয়া আছে 9 সেন্টিমিটার স্কোয়ার। একটা ফেস মানে কিন্তু দেখো একটা রেক্টেঙ্গেল, তাই না? একটা ফেস মানে কিন্তু দেখো একটা রেক্টেঙ্গেল। খেয়াল করো, আমি একটা ফেসের উপরে দেখো গ্রিন কালার দিয়ে একটা ফেসকে দেখাচ্ছি।
দেখো তো ইটস এ রেক্টেঙ্গেল না? রেক্টেঙ্গেলের এরিয়া কি হয়? রেক্টেঙ্গেলের এরিয়া কিন্তু লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? রেক্টেঙ্গেলের এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ। তো ধরো আমাদের কিউবের লেন্থ হচ্ছে এক্স, তাহলে ব্রেথও হবে এক্স, হাইটও হবে এক্স, কারণ কিউবের সব সাইড কিন্তু সমান। সেটার এরিয়াটা হচ্ছে 9, তাহলে এক্স স্কোয়ার যদি 9 হয়, তাহলে এক্স কত বলো? এক্স কিন্তু 3। তার মানে প্রত্যেকটা সাইড, কিউবের প্রত্যেকটা সাইড 3। এই জন্য দেখো আমি দেখাইছি যে এই সাইডটা 3, এই সাইডটা 3, ইভেন হাইটস অলসো 3। তাই তো? বুঝতে পারছো? এইটুক বুঝলেই চলবে, এইটুক বুঝলেই চলবে। মানে দেখো অনেকটা হয়েই গেছে আমাদের অঙ্ক। এখন আসলে নেটের অঙ্কগুলা কিরকম হয়, নেটের অঙ্কগুলা কিরকম হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমি যতটুকু লিখেছিলাম মুছে ফেলছি, তার কারণ হচ্ছে আমি আহ, ওইটার স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখো, ওই যে বেসটা আঁকছিলাম মনে আছে? বেসটা আঁকছিলাম দেখছিলা? যে বেসটা আঁকছিলাম, এই যে বেসটা, হ্যাঁ, এই যে বেসটা আঁকছিলাম, মানে শেড করেছিলাম। এই দেখো, এটা মনে করো আমাদের সেই বেস, এটা মনে করো আমাদের সেই বেস। খেয়াল করে দেখো, একটা, দুইটা, তিনটা, দেখছো তিনটা গ্রিড? তার মানে কি বেজের যে রেক্টেঙ্গেলটা সেটার কিন্তু বা স্কোয়ারটা সেটা তিনটা গ্রিড, তাই না? মানে লেন্থ তো 3, ব্রেথও 3, দেখছো? লেন্থ 3, ব্রেথ 3। এইবার দেখো, এই যে এই যে ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু লেফট সাইডে আঁকছি। এই যে মানে এগুলো আসলে খুলে ফেলতে হয়, হ্যাঁ। মানে মনে করো এই কোণা, এই কোণা, এই কোণা ব্লেড দিয়ে আমরা খুলে ফেলছি, এই কোণাটা ব্লেড দিয়ে খুলে ফেলছি, হ্যাঁ। এই ওয়ালটা খুলে ফেলছি, এই ওয়ালটা খুলে ফেলছি, খুলে এটাকে এরকম ভাবে শোয়াই দিছি, হ্যাঁ। ঠিক একই ভাবে এই ওয়ালটা, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, খুলে ফেলে এটাকে এইদিকে শোয়ায় দাও, সেটা হচ্ছে এটা। তোমরা কি বুঝতে পারছো? আর এই যে সামনে যেটা দেখছো, সামনে এটাও এখান থেকে, এইখান থেকে, এইখান থেকে যদি খুলে ফেলো, এখান থেকে খুলে ফেলো, এটা এনে এই যে এদিকে, এদিকে মানে এই যে এইটা, এটা। আর এই যে পিছনেরটা দেখছো, পিছনের ওয়াল, সেটা কিন্তু আসলে এটা। আর উপরের এই যে লিডটা দেখছো, উপরের লিড হচ্ছে এই যে এটা। তোমরা কি বুঝতে পারছো? এগুলা খুলে খুলে চারদিকে ছড়াই দিলাম, এবং সবগুলা কিন্তু একই মাপের রেক্টেঙ্গেল, 3x3, 3x3। এই জন্য দেখো আমরা যতগুলা রেক্টেঙ্গেল এঁকেছি সব দেখো 3x3। তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? এই যে হ্যাঁ সামনে, স্যার। হ্যাঁ, সামনের ওয়ালটা এটা, এই যে সামনে নেমে গেছে মানে এটা। এই যে রাইট সাইডের এইটা ওয়ালটা, সেটা হচ্ছে এটা। এই যে লেফট সাইডের ওয়ালটা, সেটা হচ্ছে এটা। এই যে পিছনের ওয়ালটা, সেটা কিন্তু এটা। আর এই যে লিড, এই যে লিড দেখছো, এই লিড, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সেই লিডটা হচ্ছে এটা। ঠিক আছে? এই দেখো ছয়টা, এখানে ছয়টা রেক্টেঙ্গুলার মানে স্কোয়ার ফেস আছে, ছয়টা স্কোয়ারের মতো ফেস আছে। তার কারণে একটা কিউবের ছয়টা সাইড হয় কিন্তু, বা ছয়টা ফেস হয়, একটা কিউবের কিন্তু ছয়টা ফেস হয়। ঠিক আছে? আচ্ছা চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আমি কিন্তু এই যে যা আঁকাআঁকি করছিলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, হ্যাঁ, এগুলো তোমাদের মেইলে পাঠায় দিব। দেখো তো এই মানে অঙ্কটা পারো কিনা, এই অঙ্কটা পারো কিনা দেখো তো। আচ্ছা সবার আগে এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, হ্যাঁ, এগুলা খুবই সহজ অঙ্ক। একটু দেখো, এই যে একটা দাগ আছে, হ্যাঁ, এই দাগের মিনিং কি জানো? এই দাগের মিনিং দেখো, আমার কিন্তু অঙ্ক পড়াও লাগে না, এই যে এখানে কিন্তু লেখা আছে, দেখছো? ইডি ইকুয়াল ইসি, ইডি ইকুয়াল ইসি। আমার কিন্তু এগুলা পড়াও লাগে না, আমি ওই যে ডায়াগ্রাম দেখেই বুঝে যাই। হ্যাঁ, বন্ধ করো। এই দুইটা সাইড কিন্তু সমান, বুঝছো? এই দুইটা সাইড সমান। তো যখন দুইটা সাইড সমান হয়, তার মানে এই ট্রায়াঙ্গেলটা তুমি খেয়াল করো, এই ট্রায়াঙ্গেলটা তোমরা একটু খেয়াল করো। এই যে ট্রায়াঙ্গেলটা খেয়াল করছো, এটা কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, হ্যাঁ। আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিভাবে বুঝলাম? ওই যে ইডি ইকুয়াল ইসি। তো যখন দুইটা ট্রায়াঙ্গেল সমান হয়, তখন নিয়মটা হচ্ছে
এই যে সাইডটা সমান এটার অপোজিট অ্যাঙ্গেল যত, এটার অপোজিট অ্যাঙ্গেল ওই ওই সাইড গুলার অপোজিট অ্যাঙ্গেল গুলা সমান হয়। তো এটা 35 দেওয়া আছে মানে এটা 35। তো তোমরা তো জানো আবার একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের টোটাল হচ্ছে 180। তাহলে 180 থেকে যদি এটা আর এটা মাইনাস করে ফেলো, এই দেখো 180 থেকে এই দুইটা যদি মাইনাস করে ফেলো তাহলে কত পেলাম? 110। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখছো এটা পেয়ে গেলাম আমরা 110। এটা 110 দেখে দেখো এটাও কিন্তু 110, কেন বলো তো? Sir, vertically opposite. ফাইন, ভার্টিক্যালি অপোজিট, এটা কিন্তু ভার্টিক্যালি অপোজিট দেখে 110। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এটার এই অ্যাঙ্গেলটা 110 জানো, এটা 48 দেওয়া আছে, তাহলে এটা বের করতে পারবা না? টোটাল তো 180, 180 থেকে 110 আর 48 মাইনাস করলেই কিন্তু আমরা ওই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, তাই তো? সহজ আছে না? আচ্ছা, এবার চলো আমরা তার পরের অঙ্কটাতে যাই। আমি কিন্তু যতটুক আঁকাআঁকি করলাম স্ক্রিনশট নিয়ে রাখছি, তোমাদের তুলতে হবে না। আচ্ছা, এটা মনে হয় একদমই বাচ্চাদের অঙ্ক, তারপরে তোমরা একটু দেখো, আমি কিছু বলতে চাচ্ছি না অঙ্কটা, তোমরা একবার নিজেরা দেখে নাও, না বুঝলে কেউ না বুঝলে আমাকে বললো, আমি বুঝাই দিব না। জাস্ট ব্র্যাকেটটা খুলে আননোন মানে যাদের সাথে এক্স আছে ওরা লেফট সাইডে যাবে, যাদের ভ্যালুগুলো জানো ওরা রাইট সাইডে যাবে, এই তো শেষ। বাকিটা বোধহয় পারবা, তাই না? বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি আমি পরের অঙ্কে যাব? Yes, sir. অঙ্কটা একটু পড়ো। এই অঙ্কটা কিন্তু গ্রাফিক, ওই যে লোকিয়ান কনস্ট্রাকশন আছে না, এটার অঙ্ক কিন্তু। দেখো আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল ডিস্টেন্স, তাই না? আমাদের বের করতে হবে, অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। তো তাহলে আচ্ছা, এই অঙ্কটার অ্যান্সার কিন্তু মার্ক স্কিমে ভুল আছে, বুঝছো? এই অঙ্কটার অ্যান্সার মার্ক স্কিমে ভুল আছে। এ আর বি এর, আমি যে তোমাদেরকে কোশ্চেন পেপার দিছি এটা কিন্তু একদম অরিজিনাল কোশ্চেন পেপার, কারণ ওয়েবসাইট থেকে নিয়ে প্রিন্ট করা, বুঝছো? তোমরা একটু মেপে দেখো তো এবিটা কত হয়, এবিটা কত হয় মেপে দেখো। আমি দেখলাম যে একদম 5.6, এর থেকে বেশি কোনোভাবেই হইল না। 5.7 বা 5.8 এটা হইলই না। আচ্ছা, তোমরা কেউ একজন যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর তো লাগে না, 30 ডিভাইডেড বাই 5 কত হয়? 30 ডিভাইডেড বাই 5 মানে 6 হয় না, 6 সেন্টিমিটার। তোমরা একটু মেপে দেখো, 5.78ও বলা যায় না, সেখানে ওরা 6 সেন্টিমিটার পাইলো কোথায়? ওরা মার্ক স্কিমে অ্যান্সার কত দিয়ে রাখছে জানো? মার্ক স্কিমে অ্যান্সার দিয়ে রাখছে হলো 20, 19, 31, মানে অ্যান্সার হচ্ছে এটা, মানে কেউ যদি 29 লেখে হি ইজ কারেক্ট, কেউ যদি 30 লেখে হি ইজ কারেক্ট, কেউ যদি 31 লেখে কারেক্ট। এটার মিনিং কি জানো? অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে মিডল পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট কেমনে বের করি? এই দুইটা অ্যাড করে ডিভাইড বাই 2 করে দেখো কত হবে, 60 হবে, 30 হবে না?
তো 30 কিলোমিটার যদি অ্যান্সার হতে হয়, তাহলে এই যে 5 দিয়ে ডিভাইড করে দেখো, 5 দিয়ে ডিভাইড করলে 6, তার মানে 6 সেন্টিমিটার আসা উচিত। এবির ডিস্টেন্সটা 6 সেন্টিমিটার আসা উচিত, কিন্তু আমি কোনোভাবে এটা 5.67ই করতে পারলাম না, মানে 5.6 এর জায়গায় 7 বলবো, এটাই পারলাম না। মানে ধরো, বুঝছো তো, সেখানে 6 সেন্টিমিটার নিবো কেমনে? এটা মানে এটার কোশ্চেনটাই ভুল আছে, অথবা মার্ক স্কিমের অ্যান্সারে ভুল আছে। আচ্ছা যাই হোক, যেটা অ্যাকচুয়াল নিয়ম, স্কেল দিয়ে এবির লেন্থটা মাপবা, স্কেল দিয়ে এবির লেন্থটা মাপবা, মাপার পরে আমি পাইলাম কিন্তু 5.6 সেন্টিমিটার। তো এখানে একটা দেখো স্কেল দেওয়া আছে, 1 সেন্টিমিটার মানে 5 কিলোমিটার। তাহলে 1 সেন্টিমিটারে যদি 5 কিলোমিটার হয়, তাহলে 5.6 সেন্টিমিটারে কত? 5.6 টাইমস 5 কিলোমিটার, তার মানে 28 কিলোমিটার। তো দিস ওয়ান ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারছো? তো মার্ক স্কিম দেখলে একটু ভয় পাবা যে কি ব্যাপার, মানে জাহাঙ্গীর স্যার লিখলো এখানে 28, মার্ক স্কিমে দেওয়া আছে 29 থেকে 31, কোশ্চেনটাই ভুল আছে। আচ্ছা, তোমরা কি বিয়ারিং বোঝো? বিয়ারিং এর অঙ্ক পারো? Yes, sir. এই অঙ্কটা অনলাইনে একটু বোঝানো টাফ, তারপরও যদ্দূর পারি আমি বোঝানোর চেষ্টা করি, যদ্দূর পারি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, যারা বিয়ারিং একদমই পারো না, তারাও অ্যাটেনশন দাও, তারাও বোধহয় বুঝতে পারবা। দেখো, বিয়ারিং এর প্রথম কাজ, বিয়ারিং এর অঙ্কের প্রথম কাজ হচ্ছে, বিয়ারিং অঙ্কের প্রথম কাজ এই যে এই জিনিসটা দেখো, ফ্রম, এখানে কি লেখা? ফ্রম ভিলেজ এ, ফ্রম ভিলেজ এ, এই ফ্রমটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমাদের বিয়ারিং এর যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে এ পয়েন্টে বা ভিলেজ এ তে। আমাদের প্রথম কাজই হচ্ছে ওই এ পয়েন্টে একটা নর্থ লাইন আঁকা। আমাদের প্রথম কাজ হচ্ছে এ পয়েন্টে একটা নর্থ লাইন আঁকা। এ দেখো, এ পয়েন্টে একটা নর্থ লাইন আঁকলাম। এখন দেখো বিয়ারিংটা কার? বিয়ারিংটা কিন্তু ভিলেজ সি মানে সি পয়েন্টের, বিয়ারিংটা কিন্তু ভিলেজ সি মানে সি পয়েন্টের, এই যে এই পয়েন্টের বিয়ারিং। এখন বিয়ারিংটা কত? 60। বিয়ারিং মানে কিন্তু সব সময় মনে রাখবা, বিয়ারিং মানে হচ্ছে নর্থ লাইন থেকে ক্লকওয়াইজ যেতে হয়। বিয়ারিং মানে কিন্তু নর্থ লাইন থেকে ক্লকওয়াইজ যেতে হয়, মানে এই যে নর্থ লাইন থেকে ক্লকওয়াইজ যাব। তো এখন দেখো, তোমরা যারা অ্যাঙ্গেল মাপতে পারো এটাকে বেজ লাইন ধরবা, তোমরা যারা অ্যাঙ্গেল মাপতে পারো এটাকে বেজ লাইন ধরবা। এই যে এই লাইনটা, যেহেতু অ্যাঙ্গেলটা এখান থেকে মাপতে হবে, এটাকে বেজ লাইন হিসেবে ধরবা, বেজ লাইন। বেজ লাইন ধরে অ্যাঙ্গেল যেভাবে মাপে, এটা দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেল মাপবা। ঠিক আছে? মাপলেই দেখবা যে এই লাইনটা তৈরি হয়েছে, এই লাইনটা তৈরি হচ্ছে, এই লাইনটা তৈরি হচ্ছে। আচ্ছা গেল। দেখো, এর পরেরটা কি? ফ্রম ভিলেজ বি, ফ্রম ভিলেজ বি মানে নর্থ লাইনটা আছে বি পয়েন্টে, নর্থ লাইনটা আছে, নর্থ লাইনটা আছে বি পয়েন্টে। তাহলে আমরা বি পয়েন্টে একটা নর্থ লাইন আঁকবো। এই দেখো, বি পয়েন্টে একটা নর্থ লাইন আঁকছি, মানে উই আর লাকি যে একেই দেওয়া আছে, উই আর লাকি যে অলরেডি একেই দেওয়া আছে। এইবার বিয়ারিংটা কার? বিয়ারিংটা কিন্তু ভিলেজ সি এর, ভিলেজ সি এর, তার মানে এই পয়েন্টের বিয়ারিং। তো আমরা কিন্তু এখনো পয়েন্ট জানিই না, তার মানে ভিলেজটা এরকম হবে যে এইখান থেকে যে এরকম হবে। এখন আমরা তো সি পয়েন্ট জানিই না, মানে আমরা কিন্তু জানিই না এখনো। তো দেখো, এই এই অ্যাঙ্গেলটা যদি 320 হয়, প্রোটেক্টর দিয়ে তো 320 মাপা যায় না। দেখো তো, আর কতটুকু গেলে ফুল রোটেশন কমপ্লিট হয়, মানে 360 হয়? আর 40 ডিগ্রি না? আর 40 ডিগ্রি। তাহলে এখন বিয়ারিংটা যেহেতু এই লাইন থেকে মাপা হয়, এই লাইনটাকে বেজ লাইন ধরে, এই লাইনটাকে বেজ লাইন ধরে, বেজ লাইন ধরে এইখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবা, 40 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবা।
তখন এই লাইনটা পাবা, এই লাইনটা পাবা। এই দুই লাইন যেখানে মিট করলো, দ্যাট ইজ আওয়ার বিয়ারিং, মানে দ্যাট ইজ আওয়ার ভিলেজ সি। বুঝতে পারছো তো? এই দুইটা লাইন যেখানে মিট করলো সেটাই ভিলেজ সি। তোমাদের যদি অনলাইনে যে বুঝাচ্ছি এটা, এই অঙ্কটা, এটা আসলে সামনাসামনি ড্র করে দেখাইলে সবচেয়ে ভালো হয়। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে এইরকম কয়েকটা মানে অঙ্ক মানে একসাথে করে নিয়ে একদিন কোচিং এ এসে আমার কাছ থেকে সামনাসামনি বসে দেখে নিও যে এই অঙ্কটা কেমনে করে। ঠিক আছে? এখন যারা মনে করলা যে বুঝতে পারছো না, তারা এরকম কয়েকটা অঙ্ক জমুক, 4-5টা অঙ্ক জমুক, একদিন কোচিং এ এসে আমার কাছ থেকে বুঝে নিও। বুঝে গেছে? অনেক সময় হয় না যে গুলশানের আশেপাশে আসলা, তখন এসে আমার কাছ থেকে অঙ্কটা দেখে নিও। এই 4-5টা মানে যে কয়টা প্রবলেম থাকবে সেই কয়টা প্রবলেম আমার কাছ থেকে দেখে নিবা। আর যারা কোচিং এ এখন আসতেছো, তারা তো যে কোনো দিনই আমার কাছ থেকে বুঝে নিতে পারো, নেক্সট দিন যেদিন আসবা সেদিনই বুঝে নিও। আচ্ছা, আমার মনে হয় এই অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝবা, আমার বোঝানোর কিছু নাই। তারপরও একবার দেখার চেষ্টা করো, না বুঝলে আমাকে বইলো। আচ্ছা দেখো, 125, 125 কে এলসিএম এর মতো করলে 5 কয়টা পাওয়া যায়? 5 কিন্তু 3টা পাওয়া যায়, এই জন্য 5 কিউব লিখেছি। আর তোমরা জানো তো, রুটের মধ্যে যখন এরকম একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা কিন্তু নিচে যেয়ে বসে। আর এই যে দেখো, 125-এর কিন্তু কোনো পাওয়ার নাই, মানে পাওয়ার হলো 1, এই ওয়ানটা উপরে বসে। এখন দেখো, ব্র্যাকেটের মধ্যে পাওয়ার আছে, ব্র্যাকেটের বাইরে পাওয়ার, ওরা কিন্তু মাল্টিপ্লাই হয়। তাহলে 3 এর সাথে যদি 1/3 মাল্টিপ্লাই হয়, তাহলে কি হবে বলো তো? 3 কেটে যাবে, থাকবে শুধু 1। 5 এর পাওয়ার কিন্তু 1। এখন আমরা কিন্তু জানি পাওয়ার যখন 1 হয় তখন কিন্তু এটা না লিখলেও চলে, সো আমাদের অ্যান্সারটা কিন্তু 5। বুঝতে পারছো? দেখো, পাওয়ারে যখন মাইনাস দেখবা তখন কিন্তু 1-এর নিচে নিয়ে যাবা, নিয়ে যেয়ে দেখো পাওয়ারটা ছিল -2, এখন পাওয়ারটা হয়ে গেল দেখো +2। পাওয়ারে যখন মাইনাস দেখবা উপরে আছে, নিচে নিয়ে যাও, গেলেই পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে +2 হবে, পাওয়ারটা হবে +2। তো 4 এর পাওয়ার 2 মানে কত? 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 × 4 মানে 16। সো আমাদের অ্যান্সার কিন্তু 1/16। বুঝতে পারছো? Yes, sir. তোমরা আসলে কি বুঝতে পারছো? এগুলা তো অবশ্য খুব সহজ অঙ্ক, এই জন্য বোধহয় তারপরও না বুঝলে কোশ্চেন করবা। যেমন এটা কিন্তু, এরকম অঙ্ক কিন্তু আমরা বোধহয় খুব কম করছি, তাই না? আসো একটু দেখি তাহলে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখো। হুম, দেখো এখানে কি লেখা, ফার্স্ট 6 পয়েন্টস হ্যাভ বিন প্লটেড ফর ইউ। খেয়াল করছো? এই লেখাটা পড়ো, দেখো, ফার্স্ট 6 পয়েন্টস প্লটেড ফর ইউ। 6টা পয়েন্ট যে যেগুলা দেখো ব্ল্যাক কালার দিয়ে দেওয়া না, এই পয়েন্টগুলা কিন্তু ওরাই ড্র করে দিচ্ছে, আমরা কিন্তু ড্র করিনি। দ্য ফার্স্ট 6 পয়েন্টস হ্যাভ বিন প্লটেড ফর ইউ। এই দেখো, যেই যেই 6টা পয়েন্ট ওরা ড্র করে দিছে, সেই 6টা পয়েন্ট দেখছো শেড করা, শেড করা, মানে বুঝানোর জন্য যে এই 6টা পয়েন্ট ড্র করে দিছি। এখন এই যে 4টা পয়েন্ট দেখতেছো, এই 4টা পয়েন্ট তোমাকে ড্র করতে হবে। এই 4টা পয়েন্ট গ্রাফের মধ্যে আমাদেরকে প্লট করতে হবে, এই 4টা পয়েন্ট। তো ওই দেখো, আহ ওই দেখো যে যেগুলা রেড, মানে রেড ক্রস দেওয়া, ওগুলা কিন্তু আমি ড্র করেছি। রেড করে ক্রস দেওয়া, সেগুলো কিন্তু আমি ড্র করেছি। বুঝতে পারছো?
দেখাই, চলো। রেড দিয়ে ক্রস দেওয়া সেগুলো কিন্তু আমি করেছি। এখন এগুলো একটু বড় করার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কি দেখতে পাচ্ছ টেবিল প্লাস গ্রাফ দুইটাই দেখতে পাচ্ছ? Yes, sir. টেবিল প্লাস গ্রাফ দুইটাই দেখতে পাচ্ছ? একটু ছোট করতে পারলে ভালো হইতো, সামান্য। আচ্ছা, আমরা পয়েন্টটা দেখে নিই। 4.252, একটু মনে রাখো 4.252। এটা কি করলাম দেখো, 4.252। এক্স এক্সিসটা প্রথমে দেখো, এক্স এক্সিস আমি এখানে দরকার হয় লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা পয়েন্ট দেখা দিলে বাকিগুলো তোমরা লিখতে পারবা, একটা পয়েন্ট দেখা দিলেই বাকিগুলো তোমরা লিখতে পারবা। এক্স এক্সিস মনে করো ওয়াই এক্সিস। খেয়াল করো, এক্স এক্সিসে কিন্তু এখানে পাঁচটা গ্রিড না, পাঁচটা গ্রিড। এই যে 3 এর পরে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, পাঁচটা দাগ। আর 4 - 3 মানে কত? ওয়ান। ওয়ান। তাহলে দেখো, পাঁচটা ছোট ছোট ঘর, পাঁচটা ছোট ছোট ঘর মানে কিন্তু 1 ইউনিট। 1 ইউনিট। 3 থেকে 4 হইলো মানে 1 ইউনিট। 4 থেকে 3 করলে কত? 1। তাহলে এক একটা ছোট ছোট স্মল গ্রিড মানে কত? 1/5। 1/5। 1/5 মানে কিন্তু 0.2, তাই তো? 0.2। তাহলে এই যে, আর ওয়াই অ্যাক্সিসে দেখো, এখানেও এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। পাঁচ ঘরে কিন্তু দেখো 50 - 40 কত হয়? 10। 50 - 40 মানে হচ্ছে 10। তাহলে পাঁচটা ঘর, পাঁচটা ঘরে হচ্ছে 10। তাহলে বেসিকলি একটা ঘরে কিন্তু 2 ইউনিট। 2 ইউনিট, তাই তো? ওয়াই অ্যাক্সিসের এটা। তাহলে ওই যে দেখো, আমাদেরকে বলছিল যে 4.2। তাহলে ফোরের পরে এক ঘর গেলাম মানে কিন্তু 4.2। তাহলে এই লাইন বরাবর উঠবো। আর ওয়াই অ্যাক্সিসে এক ঘর মানে কিন্তু 2 ইউনিট। তাহলে 50-র পরে যদি আমরা এক ঘর উপরে উঠি মানে 52। এই জন্য দেখছো 4 পয়েন্ট, দেখছো তো? এই লাইন বরাবর আসছে, এই লাইন বরাবর আসছে, বুঝতে পারছো? 4.252 কেমনে হইলো? তাহলে বাকি পয়েন্টগুলো এঁকে নিতে পারবা না? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 3.8। 3.849। এটা কিন্তু 48, এটা 50। 48 আর 50-র মাঝখানে, তার মানে কিন্তু 49। তাহলে এই যে মাঝখানে মানে 49। আর এদিকে 3.8, 3.849, 3.849। তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, 3.849 আমরা একটু দেখি তো, 3.849 কিনা। 3.849 কোনো পয়েন্ট আছে কিনা, এই যে দেখছো 3.849। আচ্ছা, এখনই কিন্তু আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে। মাঝখানে আমরা 5-6 মিনিটের একটা ব্রেক নিব, তোমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও। আমরা 5-6 মিনিট পরে শুরু করছি, হ্যাঁ? এই অঙ্কটা দিয়েই আমরা শুরু করব। 5-6 মিনিটের একটা ব্রেক নাও, ঠিক আছে? আচ্ছা, স্যার। আর মিটিং কল করার সাথে সাথে জয়েন করে ফেলবা, সাথে সাথে, তাহলে টাইম ওয়েস্ট হবে না। আজকে অবশ্য প্রথম দিন তো অনেকেরই একটু টাইম ওয়েস্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, তোমরা একটু চাইলে দেখতে পারো, ব্রেকের মধ্যে দেখতে চাইলে দেখে নিতে পারো। কারণ জয়েন করতে লেট করছে সমস্যা নাই, কারণ এগুলো তো ইউটিউবে পাবেই তারা। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা তো এর কাজটা করে ফেললাম যে আমরা কমপ্লিট করলাম স্ক্যাটার ডায়াগ্রামটা। 4টা পয়েন্ট এঁকে দেওয়া ছিল না? আমরা 4টা পয়েন্ট এঁকেছি, তাই না? এখানে আছে 3টা পয়েন্ট, এখানে একটা, 4টা। এখন দেখো, এই যে ড্র এ লাইন অফ বেস্ট ফিট, এটা কি জিনিস? ড্র এ লাইন অফ বেস্ট ফিট, ড্র এ লাইন অফ বেস্ট ফিট, এটা কি জিনিস? এটা হচ্ছে, এই যে আমরা যে পয়েন্টগুলো এঁকেছি, আমরা এই যে পয়েন্টগুলো এঁকেছি, এই পয়েন্টগুলো দিয়ে একটা লাইন এমন ভাবে আঁকতে হবে, এই লাইনগুলো দিয়ে একটা পয়েন্ট এমন ভাবে আঁকতে হবে যেন মোস্ট অফ দ্য পয়েন্ট, হ্যাঁ, মোস্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে, মোস্ট অফ দ্য পয়েন্ট তোমার, মানে এ দেখো, এটা এটার উপর দিয়ে গেছে, এটা একটু নিচে আছে, এটা একটু উপরে আছে, হ্যাঁ, এটা একটু বেশি উপরে। আবার দেখো এটা মানে
এই দেখো এই লাইন থেকে এটার গ্যাপ আমি যদি একটা ইয়ে করে এঁকে দেখাই, ধরো এই দেখো এই লাইন, এই পয়েন্ট থেকে এটার গ্যাপ, এই লাইন, এই পয়েন্ট থেকে এটার গ্যাপ প্রায় ইকুয়াল। এই পয়েন্ট থেকে এটার যে গ্যাপ, এই পয়েন্ট থেকে এটার গ্যাপ কিন্তু আমরা বলতে পারি ইকুয়াল, হ্যাঁ। এরকম এই পয়েন্টটা এখান থেকে ঠিক যতটুক দূরে, এই পয়েন্টটা বলতে পারো হয়তো মানে কিছু একটু এদিক ওদিক থাকবে, বাট স্টিল দেখো এই দুইটা পয়েন্ট কিন্তু ইকুয়াল দূরে, তাই না? একজন ওই পাশে, একজন এই পাশে, মানে জাস্ট দুই একটা হয়তো একটু মানে মিলবে না। তো এই, তো এখন ধরো আরেকজন আবার একটা লাইন আঁকতে পারে। একজন দেখা যাচ্ছে এই লাইনটা এঁকে ফেললো, একজন ধরো এই লাইনটাকে মনে করলো বেস্ট বেস্ট ফিট, এই লাইনটা বেস্ট ফিট, হ্যাঁ। কেউ আবার দেখা যাচ্ছে এইরকম একটা লাইন এঁকে ফেললো, হ্যাঁ। অল আর রাইট, ঠিক আছে, অল আর রাইট। এখন এইগুলোর জন্য কোনো ভুল ধরা হয় না, এইগুলাকে কোনো ভুল ধরা হয় না, এগুলাকে কোনো ভুল ধরা হয় না গ্রাফিক্যাল কোশ্চেনে, মানে খুব বেশি। এখন একজন যদি ধরো এরকম একটা লাইন এঁকে বসে, এটা একটা ভুল, এটা একটা ভুল, কারণ মোস্ট অফ দ্য পয়েন্টস দেখো এই লাইন থেকে অনেক দূরে দূরে, গ্যাপগুলো অনেক বেশি। যে দেখো এটা থেকে এই পয়েন্ট থেকে এটা কত গ্যাপ, কত গ্যাপ, কত গ্যাপ, এই পয়েন্টের গ্যাপটা কত বড়। মাত্র এই তিনটা পয়েন্টই বলতে গেলে বলতে পারো শুধুমাত্র এই তিনটা পয়েন্ট একটু ঠিক অবস্থায় আছে, হ্যাঁ। সো এই যে এই তিনটা পয়েন্ট একটু, এই তিনটা পয়েন্ট একটু ঠিক মতো আছে, আদারওয়াইজ সব পয়েন্টগুলো অনেক বেশি দূরে দূরে। সো এই জন্য মানে লাইন অফ বেস্ট ফিট মানে একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই, খুব বেশি উল্টাপাল্টা না হয়। মেইন কথা হচ্ছে লাইনটা এমন ভাবে যাবে, কিছু পয়েন্ট মানে মনে করো উপরে, কিছু পয়েন্ট নিচে, এই সেই, বাট মোস্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে সব আশেপাশেই, মানে মানে অ্যাভারেজ একটা লাইন, এটাকে বলা হয় লাইন অফ বেস্ট ফিট, এটাকে লাইন অফ বেস্ট ফিট বলে। বুঝে গেছে? এটা কয়েকটা অঙ্ক করলেই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে আইডিয়াটা, কয়েকটা অঙ্ক করলেই দেখবা এটার আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো সিটা পড়ে দেখো, একটু সিটা পড়ে দেখো। এই বেস্ট ফিট লাইনটাকে ইউজ করে একজন ডিস্টেন্স 6.8 কিলোমিটার গেছে, তাহলে তার টাইম কত লাগছে সেটা আমরা বের করবো। 6.8, তো মনে আছে কিনা দেখো, আমরা এক্স এক্সিসে দেখছিলাম এই যে 6 থেকে 7 মানে 1 ইউনিট, পাঁচটা ছোট ছোট গ্রিড, পাঁচটা গ্রিডে ওয়ান, একটা গ্রিডে 1/5 মানে 0.2, তাহলে এটা 6.2, 6.4, 6.6, 6.8। ওই যে ডিস্টেন্স যেহেতু 6.8 বলছে, এই জন্য 6.8 থেকে এই যে ইয়েতে গেলাম, ঠিক আছে, 6.8 থেকে লাইনে গেলাম, ওখান থেকে এখানে গেলাম। দেখো ওয়াই এক্সিসে কি ছিল, এক একটা গ্রিড মানে কিন্তু 2 ছিল, কারণ পাঁচটা গ্রিডে 10, 10, পাঁচটা গ্রিডে 10, একটা গ্রিডে কিন্তু 2। তাহলে এই দেখো এইটির পর, এইটির পর এটা কত, এইটির পর এটা 82, এটা 84, দেন 86, তাহলে এটা 86, তার মানে 86 মিনিট সময় লাগলো। আমাদের সময় লাগলো, এটা মিনিটে আছে, তার মানে আমাদের সময় লাগলো 6.8 কিলোমিটার ডিস্টেন্স যাইতে, আমাদের সময় লাগবে হচ্ছে 86 মিনিট, 86 মিনিট। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 86। আচ্ছা, আমার মনে হয় এটা দেখলে তোমরা একাই পারবা, নাম্বার 9টা একা একাই পারবা, একটু দেখো তো। জাস্ট ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে নাম্বারটাকে এক্সপ্রেস করতে হয়, তাই তো? ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে নাম্বারটা এক্সপ্রেস করতে হয়। তো দেখো জিরো ছাড়া বাকি সবাই কিন্তু সিগনিফিকেন্ট, জিরো ছাড়া বাকি সবাই কিন্তু সিগনিফিকেন্ট। সো দিস ইজ আওয়ার ফার্স্ট সিগনিফিকেন্ট নাম্বার। সো আমাদের মানে আমাদের নাম্বার লেখা থাকবে শুধু এই ডিজিটটা, হ্যাঁ। তো এখন যেহেতু আবার পয়েন্ট আছে এইখানে, এই ঘরটা কিন্তু ইগনোর করা যাবে না। এই ঘরে 7 আছে মানে এই আমরা কিন্তু জানি যে 7 থাকলে আগের ঘরের সাথে 1 অ্যাড হয়, তাহলে 8-এর সাথে 1 অ্যাড হইলে 9 হয়। যেহেতু পয়েন্ট এইখানে আছে মানে এইখানে, সো এই ঘরটাকে ইগনোর করা যাবে না, এই ঘরটা 0 দিয়ে ফিল আপ করতে হবে। দেখো এটাকে যখন আমরা ওয়ান সিগনিফিকেন্ট ফিগার করব, এটা কিন্তু আমাদের ফার্স্ট ঘর,
সো এই পর্যন্তই আমাদের নাম্বারটা লিখতে হবে। তাহলে ইমিডিয়েট পরের ঘরটা আমরা কনসিডার করলাম। এটা যেহেতু 3, তার মানে আগের ঘরের সাথে কিন্তু কোনো কিছু অ্যাড হবে না, তাহলে 2 আছে, 2ই থাকবে। কিন্তু পয়েন্ট কিন্তু এইখানে, মানে এই ঘরটাকে ইগনোর করা যাবে না, এই ঘরটাকে 0 দিয়ে ফিল আপ করতে হবে। সো 20। এরপর দেখো এরিয়া অফ রেক্টেঙ্গেল বের করতে বলছে। আমরা জানি এরিয়া অফ রেক্টেঙ্গেল মানে কিন্তু লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ হচ্ছে 90, ব্রেথ হচ্ছে 20, 90 টাইমস 20 মানে 1800 মিলিমিটার স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। আমার মনে হয় দেখলেই বুঝবা যে 228 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরসে এক্সপ্রেস করি, দেখো লাস্টে ইভেন ডিজিট আছে মানে 2 দিয়ে ডিভাইড করা যাবে, করলাম। আবার লাস্টে ইভেন ডিজিট আছে মানে 2 দিয়ে ডিভাইড করা যায়। এখন দেখো 5 + 7 মানে কিন্তু 12। 12 কে যেহেতু 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করলাম, আর একটাই ভ্যালু, 3 টাইমস 19। 19 ইজ এ প্রাইম নাম্বার, সো আর কিছু করা যাচ্ছে না। দেখো 2 কিন্তু দুইটা আছে মানে 2 স্কোয়ার। 3 একটা আছে, লিখলাম। 19 একটা আছে, লিখলাম। বুঝা গেল? এটাকে বলে প্রাইম ফ্যাক্টর। এইভাবে যে কোনো একটা নাম্বারকে এইভাবে লিখলে ওটাকে বলে প্রাইম ফ্যাক্টর হিসেবে লেখা, প্রাইম ফ্যাক্টর হিসেবে লেখা। বুঝতে পারছো? এবার দেখো 228 স্কোয়ার কেমনে লেখে? এই দেখো 228, তার স্কোয়ার, এই যে স্কোয়ার। তো 228 মানে দেখো, আমরা তো আগেই দেখেছিলাম 2 স্কোয়ার 3 টাইমস 19। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে পাওয়ার আছে, আবার ব্র্যাকেটের বাইরে পাওয়ার, তখন কিন্তু ওরা মাল্টিপ্লাই হয়, মানে এই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই হইলে 4। এ দেখো 4 লিখলাম। 3 এর এখানে পাওয়ার নাই মানে কিন্তু একটা 1 আছে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 হয়। 19 এর এখানে পাওয়ার নাই মানে 1 আছে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই হইলে 2 হয়। সো এটা হলো, মানে এটা মানে আসলে এটার স্কোয়ার মানেই এটা করে, এই যে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। ওই নাম্বারটার প্রাইম ফ্যাক্টর হচ্ছে এই যে এটা। বুঝতে পারছো? Yes. আচ্ছা, চলো আমরা তার পরের অঙ্কটাতে যাই। খুবই সহজ একটা অঙ্ক, এবং তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে সিমultaneous ইকুয়েশন সলভ কিন্তু একটা ও লেভেলে থাকেই। এই দেখো এরকমই একটা অঙ্ক, তাই না? দেখো, ম্যাস অফ স্মল বক্স যদি এক্স হয়, ম্যাস অফ স্মল বক্স যদি এক্স হয়, আমাদের কয়টা স্মল বক্স আছে? 4টা, তাহলে ওইটা টোটাল ম্যাস হবে 4x। লার্জ বক্সের ম্যাস হচ্ছে ওয়াই, লার্জ বক্স কয়টা আছে? 6টা, তাহলে 6y। টোটাল ম্যাসটা কত? 30 কেজি। ঠিক একইভাবে দেখো, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 2x হবে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 3y হবে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 15 হবে। তো দেখো আমরা এই ইকুয়েশনটা প্রুফ করতে পারলাম। এবার দেখো 6টা স্মল বক্স মানে x কেজি, 6x। লার্জ বক্স একটা, লার্জ বক্সের ম্যাস কিন্তু ওয়াই, তাহলে 1y ইকুয়ালস কত? 13 কেজি, সো 13। এখন দেখো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুটাকে সিমultaneously সলভ করলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, সি এর অ্যান্সারটা পেয়ে যাব। বুঝে গেছে? সি এর অ্যান্সারটা পাবো কিভাবে? সি এর অ্যান্সারটা পাবো হলো আমরা যখন এই দুটাকে সিমultaneously সলভ করব, তাই তো? তো সিমultaneously সলভ আমি কিন্তু মেথড অফ এলিমিনেশন দিয়ে করি। মেথড অফ এলিমিনেশনের নিয়মটা কি? যে কোনো একজনকে সমান বানাতে হয়, মনে করো ওয়াই কে সমান বানাবো। এটা আছে ওয়াই, এটা আছে 3y। তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6 3 × 18, ওয়াই এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3y, 13 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 39। আর এটা যা ছিল তাই লিখেছি, দেখো যা ছিল তাই লিখেছি, কোনো চেঞ্জ করি নাই, এবার দেখো যেটাকে ইকুয়াল বানালাম, মেথড অফ এলিমিনেশনের একটা নিয়ম হচ্ছে যেটাকে ইকুয়াল বানালাম ওদের চিহ্নটা একটু দেখবো। দেখো ইকুয়াল বানালাম, 3y, ওদের সামনে দেখো সেম সাইন। যখন যেটাকে ইকুয়াল বানালা ওদের সামনে যদি সেম সাইন দেখো, তাহলে বটমে যে ইকুয়েশনটা আছে ওদের সবার চিহ্ন চেঞ্জ করে দিবা, মানে এই যে +2x আছে, দেখো মাইনাস করে দিলাম,
প্লাস 3y আছে, দেখো মাইনাস করে দিলাম, প্লাস 15 আছে, দেখো মাইনাস করে দিলাম। সবার চিহ্ন চেঞ্জ করে দিবা। চিহ্ন চেঞ্জ করার পর দেখো, দেখো আমরা কি লিখতে পারি, +3y - 3y, তাই না? +3y - 3y, দেখো এটা কিন্তু +3y আর এটা কিন্তু -3y, ক্যান্সেল আউট। দেখো +18x - 2x, +18x - 2x মানে 16x। তারপর দেখো +39 - 15, +39 - 15 কত হবে, মানে 24। 16 দেখো মাল্টিপ্লাই আছে, 16 যদি ওই পাশে যায় 16 দিয়ে ডিভাইড, 24/16, 24/16। তো দেখো 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 2, মানে 3/2, 3/2। আচ্ছা এবার যে কোনো একটা ইকুয়েশন চুজ করো। আমি ছোট ইকুয়েশনটাই চুজ করছি, ছোট মানে যার ভ্যালুস গুলা ছোট ছোট, মানে যে 2x + 3y মানে 15। এখন দেখো এক্স এর ভ্যালু কিন্তু আমাদের জানা আছে, এক্স এর ভ্যালু 3/2, এই জন্য এক্স এর জায়গাটা রিপ্লেস করলাম বাই 3/2। এখন দেখো +3y, এই যে +3y ছিল, +3y আছে, +15 আছে, +15। এখন দেখো 2 এর সাথে 2 কাটা, 2 এর সাথে 2 কাটা, থাকলো কিন্তু শুধু 3, থাকলো শুধু 3। তারপর +3y15, +3y15। দেখো এই +3 যদি ওই পাশে যায় তাহলে -3 হয়ে যাবে, 15 - 3 মানে 12। দেখো y কিন্তু 3 এর সাথে মাল্টিপ্লাই আছে, 12/3, 12/3 মানে কিন্তু 4, 12/3 মানে 4। তাহলে y এর ভ্যালু 4 হয়ে গেল, x এর ভ্যালু এটা হয়ে গেল। সিমultaneous ইকুয়েশন সলভ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ও লেভেলে সিমultaneous ইকুয়েশন সলভ থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে। এবং দেখো আমরা পেয়ে গেলাম 3 মার্কস এর কোশ্চেন। সো নট সো, মানে মানে একটা ইয়ে আছে এখানে, টোটাল মার্কস 5। দেখো টোটাল মার্কস 5 হয়ে গেল। ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন কি তোমরা সবাই কনফিডেন্টলি পারো? ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন কি সবাই কনফিডেন্টলি পারো? হ্যাঁ স্যার। আচ্ছা জি স্যার, এটা, হ্যাঁ হ্যাঁ, পারি স্যার। আচ্ছা এটার একটা ছোট্ট প্রবলেম, এই অঙ্কটার একটা ছোট্ট প্রবলেম এক জায়গায় আছে, সেটা আমরা পাবো হলো সিতে গেলে। না সিতে, না না না, বিতে গেলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা পাবো। আচ্ছা দেখা যাক। আচ্ছা এবার দেখো, এটার এটা বুঝাইতে আমার একটু কষ্ট হবে, এটা বুঝাইতে কষ্ট হবে, এটা গ্রাফিক্যালি করতে হয়। এখন আমি গ্রাফিক্যালি তো দেখাতে পারবো না তোমাদেরকে, হ্যাঁ। তো তোমরা যারা আমার কাছে এখন কারেন্টলি পড়তেছো, তারা যে কোনো একটা ক্লাস টাইমে, মানে বা ফ্রি টাইমে আমার কাছ থেকে এসে দেখে নিয়ে যেও যে এটা কিভাবে করতে হয়। আর যারা হচ্ছে ক্লাস করছো না বাট এই ক্লাসটাতে জয়েন করেছো, তারা করবা কি, যে কোনো কয়েকটা প্রবলেম ইয়ে করে নিয়ে আমার কাছে এসে দেখে নিও এগুলা। যেমন এটা তার মধ্যে একটা, আরেকটা ওই যে একটু আগে দেখাইছিলাম বোধহয়, বিয়ারিং এর অঙ্কটা। আচ্ছা এটা যে রোটেশন ক্লকওয়াইজ, এটা বুঝাই যাচ্ছে। দেখো এই যে মনে করো ওই যে গরুর বা উটের এতে, মানে পিঠে একটা কি থাকে, কুচ থাকে না, এটা মনে করো সেই কুচটা। তো দেখো তো এই যে এই ট্রায়াঙ্গেল এটা ট্রায়াঙ্গেল বি তে কি হইলো, ক্লকওয়াইজ ঘুরছে না। এই কুচটা দেখো এখানে থাকলো, এই যে দেখো লংগেস্ট সাইড, লংগেস্ট সাইডটা আগে হরিজন্টাল ছিল, এখন ভার্টিক্যাল হয়ে গেছে, তাই তো? তাহলে এই যে শর্টার সাইড, সেটা ওই যে দেখো এটা শর্টেস্ট সাইড, আর এটা তার ওই যে এখানে আছে। সো এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, বুঝাই যায়, এটা ক্লকওয়াইজ ঘুরছে বুঝাই যায়। তো এই জন্য 90 ডিগ্রি ক্লকওয়াইজ। আচ্ছা সেন্টার বের করাটাই একমাত্র প্রবলেম, সেন্টার বের করাটাই একমাত্র প্রবলেম। আচ্ছা এই ইয়েতে তোমার ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনে যাদের প্রবলেম হয়, আমার কাছে একটু দেখে নিও, আধা ঘন্টার মধ্যে আমি মনে করি অনেকগুলা দেখা দিতে পারো। সবচেয়ে সহজ হচ্ছে ট্রান্সলেশন, সবচেয়ে সহজ হচ্ছে ট্রান্সলেশন, বুঝে গেছে? ট্রান্সলেশন খুবই সহজ, ট্রান্সলেশন টোটাল শিখতে লাগে 10 মিনিট। আচ্ছা এরপর হচ্ছে সহজ হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনের অঙ্ক কিন্তু আমরা বিতে গেলেই দেখবো, বিতে গেলে কিন্তু একটা রিফ্লেকশনের অঙ্ক পাবো, তখনই বুঝতে পারবা রিফ্লেকশন খুবই সহজ। বলতে পারো, বলতে পারো সবচেয়ে কঠিন হলো রোটেশন, সবচেয়ে কঠিন হলো রোটেশন, ঠিক আছে? আর এনলার্জমেন্ট, দেখো সিতে কিন্তু একটা এনলার্জমেন্ট আছে, এনলার্জমেন্টের অঙ্ক অনেক সহজ, এনলার্জমেন্টের অঙ্ক অনেক সহজ, ঠিক আছে?
সো যারা এখনো Sir. ঠিক মতো পারো না বাট আমার কাছে পড়তেছো বা না পড়তেছো, যে কোনো এক সময় আইসো, আমি একটু দেখাই দিব না। ম্যাক্সিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে দেখবা যে অনেক কিছু শিখে গেছো। হ্যাঁ, আচ্ছা। সো সেন্টার বের করাটা এখন Sir. শিখাতে পারছি না, কারণ জিওমেট্রি বক্স টক্স লাগবে, এই জন্য আপাতত শিখালাম না। তোমরা আপাতত বি এর কোশ্চেন টুক পড়ো, বি এর টুক পড়ো। বিতে কি লেখা? ড্র দ্য ইমেজ অফ ট্রায়াঙ্গেল এ আফটার এ রিফ্লেকশন ইন দ্য লাইন এক্স ইকুয়ালস টু -1। এখানে প্রবলেম হচ্ছে এটা, রিফ্লেকশন হওয়ার পর যে ট্রায়াঙ্গেল হবে সেই ট্রায়াঙ্গেলের নামটা কিন্তু ওরা বলে দেয়নি। এটা একটা প্রবলেম, মানে নর্মালি এরকম কখনো হয় না। তারপরও আমরা অঙ্ক ঠিকই করতে পারবো। দেখো x = -1, x = -1, এটা কিন্তু একটা স্পেশাল লাইন। তোমরা কি জানো আমি কোন লাইনকে জানি স্পেশাল লাইন বলি? মনে আছে তোমাদের? আমি কিন্তু ওই সব লাইনকে স্পেশাল লাইন বলি যাদের ইকুয়েশনে শুধু এক্স থাকে বা ওয়াই থাকে। এই ইকুয়েশনে মানে এই ইকুয়েশনে শুধু এক্স আছে, তাই না? আবার দেখো উল্টা কিন্তু, এক্স আছে মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এক্স আছে মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। কথাটা বুঝতে পারছো? এই যে দেখো, এই যে -1, যার এক্স এর ভ্যালু -1, যার এক্স এর ভ্যালু -1, সেই পয়েন্ট দিয়ে যে লাইনটা গেছে, তার মানে এটার এক্স, এই ইকুয়েশনটা হচ্ছে x = -1। দেখো ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এই লাইনের ইকুয়েশনে আছে কিন্তু শুধু এক্স, তাই না? এই লাইনের ইকুয়েশনে কিন্তু আছে শুধু এক্স, x = -1। শুধু এক্স আছে মানে, শুধু এক্স আছে মানে এক্স এর উল্টা ওয়াই, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো রিফ্লেকশন কত সহজ, রিফ্লেকশন কত সহজ সেটা দেখো। এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখো, এটা মানে রিফ্লেকশন অ্যাবাউট এই লাইন বলছে না, মানে এটা কিন্তু মিরর লাইন, এটা এখন মিরর লাইন হিসেবে কাজ করবে, মিরর লাইন। এখন দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টের ইমেজ বের করব আমরা, মনে করো এই পয়েন্টের ইমেজ বের করব। তাহলে ওই পয়েন্ট থেকে মিররের উপর আমরা 90 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি আঁকবো। আঁকার পর দেখো ওই লাইনটাকে উল্টা দিকে এক্সটেন্ড করব, উল্টা দিকে এক্সটেন্ড করব। এবার দেখো এখান থেকে 2 গ্রিড দূরে, তাহলে এখান থেকে 2 গ্রিড দূরে, তাহলে এখান থেকে ইমেজটাও হবে 2 গ্রিড দূরে। বুঝতে পারছো? এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা থেকে ওয়াই অ্যাক্সিস এর উপর 90 ডিগ্রি আঁকো, 90 ডিগ্রি আঁকার পর এটা কত? 1 2 3 4, 4 গ্রিড দূরে। তাহলে 1 2 3 4, দেখো 4 গ্রিড দূরে এই পয়েন্টের ইমেজ কিন্তু এখানে। ঠিক একইভাবে এখানে, এখান থেকে যতটুকু দূরে, এখান থেকে ঠিক ততটুকু দূরে গেলে এই যে এখানে ইমেজ। দেখো 3টা পয়েন্ট পেয়ে গেছি, তাহলে তো আমাদের জন্য ট্রায়াঙ্গেল আঁকা খুবই সহজ। তাহলে আমাদের জন্য ট্রায়াঙ্গেল আঁকা খুবই সহজ। সমস্যা হচ্ছে, আমি বলেছিলাম না যে বিতে একটা প্রবলেম আছে, এই ট্রায়াঙ্গেলের নামটা ওরা বলে দেয় নাই। এই ট্রায়াঙ্গেলের একটা নাম বলা উচিত ছিল। ধরো কথার কথা ট্রায়াঙ্গেলের নাম সি, বা ধরো ট্রায়াঙ্গেলের নাম ডি। যেমন দেখো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কিন্তু নাম ভিতরে দেওয়া আছে, নাম ভিতরে দেওয়া আছে। সো এখানে নামটা বলে দিলে আমরা ওই নামটা লিখে নিতে পারতাম। বুঝতে পারছো? এই হচ্ছে প্রবলেম। এটা আমি বলছি এই অঙ্কে একটা ছোট্ট প্রবলেম আছে, এতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। ওরা যা বলছে আমরা আমাদের কিন্তু অ্যান্সার ঠিকই করে দিছি, এবং একদম 100% কারেক্ট এটা। বাট তারপরও একটু কেমন জানি লাগে যে এর আগে কখনো আমি দেখি নাই এরকম। আচ্ছা, এনলার্জমেন্টের এই যে অঙ্কটা দিছে, এইরকম অঙ্ক কিন্তু লাইফে আর একটাও পাবা না। এইরকম অঙ্ক কিন্তু আর লাইফে একটাও পাবা না, মানে আমি আমি অন্তত পাই নাই। আমি একদমই ডিফারেন্ট অঙ্ক এটা, একদমই ডিফারেন্ট অঙ্ক। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, আমি যে তোমাদেরকে ফর্মুলা শিট দিয়েছি ও লেভেলের, ম্যাথ ডি এর, ওইখানে দেখো এরকম একটা ফর্মুলা আছে। যখন আমরা এনলার্জমেন্ট করি, যখন আমরা এনলার্জমেন্ট করি, ধরো এই পয়েন্টটা এনলার্জ হয়ে এটা হইলো, তখন কিন্তু স্কেল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয়, স্কেল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয়। এখন আসলে এর ট্রায়াঙ্গেল এর কোন পয়েন্টটা যে আসলে এটা হইছে আমরা কিন্তু জানি না, তাই না? ট্রায়াঙ্গেল এর কোন পয়েন্ট, এখন আমি বুঝলাম কেমনে, আমি কেমনে বুঝলাম যে 4 1 ওইটা হইছে, 4 1 কে ওইটা হইছে, এটা আমি কেমনে বুঝলাম? তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, কেমনে বুঝলাম? দেখো আমাদের আমাদের ট্রায়াঙ্গেল এটা কিন্তু ট্রায়াঙ্গেল সি হইছে, তাই না? ট্রায়াঙ্গেল এটা কিন্তু ট্রায়াঙ্গেল সি হইছে, তাই তো?
ট্রায়াঙ্গেল এটা কিন্তু ট্রায়াঙ্গেল সি হয়েছে। তো ট্রায়াঙ্গেল এর এই পয়েন্টটা কি 1 1। তো স্কেল ফ্যাক্টর তো একটা পার্টিকুলার ভ্যালু হবে না। তাকে যদি ধরো ধরো কথার কথা 3 হবে, নাহলে 4 হবে, নাহলে 5 হবে, এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তো এটাও 1, এক্সও 1, ওয়াইও 1, তাহলে কিছু একটা মাল্টিপ্লাই করলে নাম্বার দুইটা সমান আসবে না? এখানে কিন্তু দেখো একটা বড় একটা ছোট, তাই না? একটা বড় একটা ছোট, এটা তো হতে পারে না, তাই না? এখন এটা এটা হইলে কি হয়? এটা এটা কিন্তু দেখো 3 2, 3 2। এখন তুমি এক কাজ করো, 3 2 আমরা দেখি পার্টিকুলার কয়েকটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেখি। মনে করো এই 4 1 যে আমি লিখছি, 3 2 কেন না? 3 2 কেন না? বা 1/1 1 কেন না? 3 2 কে কিছু কিছু নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো। ধরো 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভালো কথা 12 হইলো। কিন্তু 2 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো 8 হবে। তো ওরা তো 12 3 দিছে, 12 8 দেয় নাই। তাহলে আরেকটা পয়েন্ট যেটা আছে 4 1, সেটা দেখো এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়? 3 দিয়ে। এটাকে তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো এটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। তার মানে ওই তিনটা পয়েন্টের মধ্যে এই 3 2ও হইলো না, আর 1 1 মানে তো ইকুয়াল, ইকুয়াল হইলে তো এখানেও ইকুয়াল হওয়া উচিত ছিল। তো ইকুয়াল তো হয় নাই, এই জন্য 4 1টা নিয়ে দেখলাম যে এটাই হয়। বুঝছো ব্যাপারটা? 4 1 কেমনে পাইলাম হঠাৎ করে, সেটার কারণ হচ্ছে এটা। আচ্ছা, এখন এই যে 1 1টা দেখাইছি, 1 1টা পার্টিকুলার যেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো বোথ উইল বি ইকুয়াল। বোথ ইকুয়াল হইলে এখানে 12 3 কেমনে হয়? হয় না, এই জন্য হচ্ছে 1 1টা নেওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য আদার টু ভার্টিসেস। তো আমরা ওই যে আর দুইটা পয়েন্ট, তো একটা ছিল 1 1, একটা ছিল 3 2। আর আমরা যেহেতু এখন কে এর ভ্যালু বা স্কেল ফ্যাক্টর মানে কে এর ভ্যালু জেনেই গেছি, তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই করি, ওইটাও ওই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করি। তো দেখো দুইটা পয়েন্ট পেয়ে গেছি, 3 3 যে লিখলাম, আর এখানে কি পাইছি 9 6। মানে বাকি যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্টকে স্কেল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা যে পয়েন্টগুলো পেলাম, ওই তো সেই পয়েন্টগুলো আমরা, মানে বাকি দুইটা অ্যান্সারও আমাদের কাছে চাইছে। তো একটা দিয়ে বুঝে গেলাম যে অ্যান্সার কোনটা হবে, আর বাকিটা তো মাশাআল্লাহ। আচ্ছা, এখন এই অঙ্কটা আমার মনে হয় তোমরা একা একা পারবা, একটু দেখবা। এই অঙ্কটা মনে হয় তোমরা একা একা একটু পারবা, একটু দেখো দেখি। 100। এখন দেখো জিরোর সাথে জিরো কাটা, 2 দিয়ে 10 কে কাটলে 5 হয়, তার মানে নিচে 5 উপরে এক্স, নিচে 5 মানে x/5। এবার এলসিএম টেলসিএম করলে এটা দেখবা এই 5 নিচে থেকে উপরে যাবে, ওই 4 উপরে থেকে নিচে আসবে, মানে 40 টাইমস 5/4, 40 টাইমস 5/4। বুঝতেছো? 40 টাইমস 5/4। চলো আমরা নিচে যাই, এরপর বাকিটা তো খুবই সহজ। দেখো 4 দিয়ে যদি 40 কাটো 10 হয়, 10 টাইমস 5, 10 টাইমস 5 মানে হচ্ছে 50। 50 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এটা কঠিন মানে ওই যে কঠিন অঙ্ক মনে রাখবা, পার্সেন্টেজের অঙ্ক যেটা কঠিন, এটা কিছুই না, শুধু এক্স ধরে করতে হয়, বাদ বাকি সব আগের মতো। আচ্ছা, একটু নাম্বার 14 এর কোশ্চেনটা পড়ো, এটা একটু ডিফারেন্ট অঙ্ক, এটা একটু ডিফারেন্ট অঙ্ক। শান্তা, সাদা মাল্টিপ্লাগটা একটু দাও তো শান্তা, সাদা মাল্টিপ্লাগটা দাও। আচ্ছা, ভেক্টরের এই অঙ্কটা তোমরা করছো কিনা জানি না, খুব বেশি আসলে কঠিন না, কিন্তু সমস্যা হয়ে গেছে এরকম অঙ্ক, মানে ভেক্টর আমরা করছি কিনা জানি না। আচ্ছা, উপরের ডায়াগ্রামটা কিন্তু আমাদের একদমই লাগবে না আপাতত, আপাতত, বা লাগবেই না আসলে। উপরের ডায়াগ্রামটা আমাদের লাগবেই না। লাগাই, এটা একটু লাগাই। আচ্ছা দেখো, এই যে আমাদের এবি ভেক্টর বের করতে বলছে, তাই না?
দেখো ভেক্টরের একটা ফর্মুলা শিখাই দিই। এখানে দেখো বেশি অনেক কালারফুল লিখছি, তার কারণটা কি একটু খেয়াল করে দেখো, তাহলেই বুঝে যাবা। দেখো, যেই পয়েন্টটা পরে থাকে তাকে আগে লিখতে হয়, যেই পয়েন্টটা আগে থাকে তাকে পরে লিখতে হয়। আর একটা কমন পয়েন্ট, দেখো একটা কমন পয়েন্ট 95% কেসে এই কমন পয়েন্টটা ওই হয়, ও ও মাঝখানে কিন্তু মাইনাস। আচ্ছা, এই যে ওবি ভেক্টরটা আসলে কোথায়? দেখো, বি পয়েন্টের কোঅর্ডিনেট জানি মানে কিন্তু আমরা ওবি ভেক্টর জানি। সেটা হচ্ছে, দেখো, এক্স কোঅর্ডিনেটটা এই যে উপরে বসে, ওয়াই কোঅর্ডিনেটটা নিচে বসে, ঠিক আছে? আচ্ছা, ওই একইভাবে এ পয়েন্টের কোঅর্ডিনেট জানি মানে দেখো -4 উপরে বসলো, 5 5 নিচে বসলো, দেখো হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আমার মনে হয় বাকিটা তোমরা পারবা, বাকিটা মনে হয় পারবা, কারণ তোমরা কিন্তু জানো এই যে 6 আছে, লিখলাম 6। দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস, দেন এই যে 4 লিখলাম, 1 আছে 1 লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাস। আচ্ছা, 5 আছে 5 লিখলাম। এখন দেখো তো, 6 + 4 কত? 10। 1 - 5 কত? 1 - 5 মানে কিন্তু -4। এই যে হয়ে গেছে কিন্তু, আমাদের এবি ভেক্টরটা হয়ে গেল, তাই না? এবি ভেক্টরটা পরে আবার আরেক জায়গায় কোথায় জানি, মানে একদম লাস্ট অঙ্কে কোথায় কাজে লাগবে। আচ্ছা দেখো, এখানে আমাদের আমাদের কিন্তু দেখো বিসি ভেক্টর দেওয়া আছে, সি এর কোঅর্ডিনেট বের করতে বলছে। কেমনে বের করি দেখো। আচ্ছা দেখো, আমি জাস্ট এই যে উপরে যেটা দেওয়া ছিল, এই যে এই লাইনটা আগে লিখে নিছি। এই দেখো, এই যে বিসি ভেক্টর, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু লিখে নিয়েছি। দেখো, এই লাইনটাই এখানে লিখে নিয়েছি, তাই না? দেখো, একদম এক্স্যাক্টলি সেম। এরপরে কিভাবে অঙ্কটা করেছি দেখো, তোমাদেরকে একটা যে ফর্মুলা শিখাইছিলাম, এই যে এটা এটা একটু মনে পড়ে কিনা দেখো, এই যে ফর্মুলাটা শিখাইছিলাম, যেটা পরে আছে তাকে আগে লিখতে হয়, যেটা আগে আছে তাকে পরে লিখতে হয়, মাঝখানে মাইনাস, আর এই যে কমন পয়েন্ট 95% ক্ষেত্রে যেটা ওই হয়। তাহলে বিসি মানে ওসি মাইনাস ওবি। আর এটা তো আমরা জানি, এখানে আর কোনো চেঞ্জ নাই। এখন দেখো, মাইনাস ওবিটা যখন ওই পাশে চলে যাবে, দেখো প্লাস ওবি হয়ে গেল। তো প্লাস ওবি ভেক্টর কিন্তু আমাদের জানা আছে, এই যে দেখো, ওবি ভেক্টর মানে 6 1। ওই জন্য দেখো 6 1 লিখছি। আমার মনে হয় বাকিটা তোমরা পারবা, বাকিটা না বুঝালেও চলবে। বাকিটা তোমরা পারবা কিভাবে দেখো, এই যে -3, তাই না? এই দেখো মাইনাস থ্রি যেমন আছে তেমন থাকলো, প্লাসে প্লাসে +6, -4, এই যে -4, প্লাসে প্লাসে +1 -3 + 6 মানে কিন্তু +3, -4 + 1 মানে হচ্ছে -3। ওই যে পেয়ে গেলাম +3 -3, +3 -3। বুঝতে পারছো? Yes, আচ্ছা, sir. এবার দেখো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবি ভেক্টর মনে আছে আমাদের কিন্তু বের করা আছে। এবি ভেক্টর মানে ওই যে 10 - 4, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই দেখো, এবি ভেক্টর মানে 10 - 4। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো একটু, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো লেখা আছে। এই যে এইখানে যেটা লেখা আছে সেটা কিন্তু লেন্থ। এবি এবি মানে কিন্তু লেন্থ অফ 2DC, বুঝছো? এখন যদি এই লাইনটা লিখে মাথায় ভেক্টর সাইন দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে। বুঝা গেছে? লেন্থের লেন্থের রিলেশন থেকেই ভেক্টর লেখা যায়। এখন দেখো, আমরা কিন্তু জানতাম এবি ভেক্টর মানে 10 - 4, ওটা লিখলাম। তাহলে 2DC হয়ে গেল। এইবার দেখো, ডিসির ভ্যালুটা বের করব। তার মানে কি, ডিসির ভ্যালুটা বের করবো মানে বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করব।
মানে দেখো 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5 হয়, -4 কে 2 দিয়ে ডিভাইড করলে -2 হয়, হয়ে গেল। এখন দেখো একটা ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম, যেটা পরে আসছে সেটা আগে লিখতে হয়, যেটা আগে আসছে সেটাকে পরে লিখতে হয়, মাঝখানে মাইনাস বসে, আর একটা কমন পয়েন্ট না, এই কমন পয়েন্টটা 95% ক্ষেত্রে ও হয়। এবার দেখো আমাদের যেহেতু ডি এর কোঅর্ডিনেট বের করতে বলছে, এই জন্য আমরা কি করব, ওডি কে ওই পাশে নিয়ে যাব, মাইনাস ওডি হয়ে যাবে প্লাস ওডি, ওসি যেমন আছে তেমন থাকলো। ওসির ভ্যালু কিন্তু এই 3 - 3, কেমনে বলো তো, কোঅর্ডিনেট অফ সি বের করতে বলছিল, ওইটা কিন্তু আমরা 3 - 3 পেয়েছিলাম। চলো একটু আমি উপরে যেয়ে দেখায় দিয়ে আসি। সি এর কোঅর্ডিনেট কিন্তু 3 - 3 ছিল, তাই না? এই যে ওসি ভেক্টর, ওসি ভেক্টর কত, 3 - 3, ওসি ভেক্টর মানে 3 - 3। তাহলে এই যে দেখো ওসি ভেক্টর মানে 3 - 3, আর এই যে 5 - 2, এটার সামনে কিন্তু প্লাস আছে, এটার সামনে কিন্তু এখন একটা প্লাস আছে দেখো, +5 - 2, এটা ওই পাশে গেলে -5 - 2 আসলো। এরপর বাকিটা বোধহয় তোমরা করে নিতে পারবা, বাকিটা বোধহয় তোমরা করে নিতে পারবা। সো আমরা ওডি পাইলাম মানে কিন্তু ডি পয়েন্টের কোঅর্ডিনেট পাইলাম, ওডি ওডি ভেক্টর পাইলাম মানে কিন্তু ডি পয়েন্টের কোঅর্ডিনেট, উপরেরটা কিন্তু এক্স কোঅর্ডিনেট, নিচেরটা ওয়াই কোঅর্ডিনেট, এগুলো মনে রাখতে হবে কিন্তু। তাহলে এক্স কোঅর্ডিনেট -2, এই জন্য দেখো লিখলাম -2, ওয়াই কোঅর্ডিনেট -1, এই জন্য ওয়াই কোঅর্ডিনেট -1। আবার দেখো ডি এর কোঅর্ডিনেটটা এখানে লিখে নিয়েছি, তার কারণ কি, এখন আমাদের দেখো এডির লেন্থ বের করতে হবে, এডির লেন্থ। তো এর কোঅর্ডিনেট কিন্তু আমাদের দেওয়াই ছিল, একদম প্রথমে দেওয়া ছিল, একটু দেখে নাও কোশ্চেনে, তোমাদের কাছে তো কোশ্চেন পেপারটা আছে, -4 5। এরপর লেন্থের ফর্মুলা তো আমরা জানি। আচ্ছা, এগুলা কিন্তু পরীক্ষায় তোমাদের লেখা লাগবে না, আমি কিন্তু অনেক এক্সট্রা জিনিস লিখি যেগুলা তোমাদের কিন্তু পরীক্ষায় লেখা লাগবে না। আমি এক্সট্রা জিনিস তাহলে কেন লিখি, কারণ এই যে এখন ধরো অনেকেই আছে লেন্থের ফর্মুলা জানে না বা মনে করতে পারতেছে না লেন্থের ফর্মুলা জানি স্যার কোনটা, একটু লিখে দেন, একটু দেখাই দেন, একটু বলে দেন। তো এই জন্য আমি নোটস এর মধ্যে এই যে যখনই দেখবা কোনো বক্স, বুঝবা যে ওখানে ফর্মুলা লেখা। এখন ফর্মুলা তোমরা চাইলে পরীক্ষার খাতায় লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে? তবে আমি অনেক নোটস এর মধ্যে অনেক এক্সট্রা কাজ করি, যেটা তোমাদের না করলেও চলবে। আচ্ছা, তাহলে লেন্থ বের করার জন্য x2, মনে করো আমাদের এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট, এই যে এটা, আর এটা হলো সেকেন্ড পয়েন্ট না, এটা হলো সেকেন্ড পয়েন্ট। তাহলে ওই যে x2 বলছি, এটা কিন্তু এক্স কোঅর্ডিনেট অফ সেকেন্ড পয়েন্ট -2, এ দেখো -2, ফর্মুলাতে কিন্তু মাঝখানে মাইনাস থাকে, মাইনাস থাকলো x1, x1 মানে কিন্তু প্রথম পয়েন্টের এক্স, প্রথম পয়েন্টের এক্স হচ্ছে -4, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, মাঝখানে কিন্তু প্লাস হয়, প্লাস লিখলাম, আবার ব্র্যাকেট, ব্র্যাকেট, সেকেন্ড পয়েন্টের ওয়াই, সেকেন্ড পয়েন্টের ওয়াই কিন্তু -1, এই যে -1 লিখলাম, তারপর মাইনাস আছে ফার্স্ট পয়েন্টের ওয়াই, ফার্স্ট পয়েন্টের ওয়াই কিন্তু 5 লিখলাম। বুঝতে পারছো? এখন দেখো মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, কিন্তু +4, -2 +4 মানে কিন্তু +2, +2 কে কিন্তু আবার স্কোয়ার করলে 4 হয়, -1 -5 মানে কিন্তু -6, মাইনাসের পাওয়ারটা যখন ইভেন হয় তখন কিন্তু সেটা প্লাস হয়ে যায়, 6 এর স্কোয়ার কিন্তু 6 × 6 মানে 36, 4 + 36 মানে কিন্তু 40, 40 কে রুট করলে কি হয়, আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করতে পারি, ম্যানুয়ালিও করতে পারি। দেখো 2 দিয়ে ডিভাইড করছি, 2 দিয়ে ডিভাইড করছি, দেখো এটা 2 এর জোড়া, এই জন্য একটা 2 লেখা যাবে, এটার কোনো জোড়া নাই, এটার কোনো জোড়া নাই, 5 2 10, ওদের যেহেতু জোড়া নাই ওরা রুটের মধ্যে থাকবে। তাহলে আমরা কিন্তু ওই যে √40 কে কিন্তু 2√10ও বলতে পারি, √40 কে কিন্তু 2√10ও বলতে পারি, তাই তো? আচ্ছা, আবার এই লাইনটা কেটে যাবে, আবার একটু 5 6 মিনিট পরে জয়েন করো। এগুলো খুবই ইজি অঙ্ক, এখন কয়েকটা অঙ্ক খুব ছোট, মানে 5 মিনিটের মধ্যে অনেকগুলো অঙ্ক শেষ হয়ে যাবে। এইগুলা কিন্তু নতুন সিলেবাসের পার্ট, হ্যাঁ, এটা এই যে মে জুন 2025 থেকে সিলেবাস চেঞ্জ হয়ে দুইটা জিনিস ইনক্লুড করছে, একটা হচ্ছে এই যে সার্স রুটের অঙ্ক, আর একটা হচ্ছে তোমার ওই যে দেখো এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, খুব ইজি কিন্তু, হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ খুব ইজি, সব সময় একই টাইপের কোশ্চেন, মিডিয়ান বের করতে বলে, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলে,
ঠিক আছে, আরেকটা পার্ট বলে যেটা একটু কঠিন লাগে, আছে এই অঙ্কেও সেটা আছে, কিন্তু আসলে খুব বেশি কঠিন না, ওই পার্টটা খুব বেশি কঠিন না। আচ্ছা দেখো, এটা মানে যতটুক দেখা যাচ্ছে ওটুক পড়ো, মানে এই যে এই পর্যন্ত পড়ো। দেখো কি বের করতে বলছে, মিডিয়ান বের করতে বলছে। মিডিয়ান বের করার নিয়ম কি? দেখো এখানে আমরা কিন্তু টোটাল 80 পিপল নিয়ে কাজ করছি, তাই না? টোটাল এখানে আমরা কিন্তু 80 পিপল নিয়ে কাজ করছি, কিন্তু অনেক সময় এই নাম্বারটা দেওয়া থাকে না, এই নাম্বারটা দেওয়া থাকে না। এই নাম্বারটা না দেওয়া থাকলেও এটা, এটা না দেওয়া থাকলেও আমরা জানি, মানে মানে এন, এই যে দেখো এন আছে, এন এর ভ্যালু যে 80 হবে এটা কেমনে বুঝি? ধরো দেওয়া নাই, ওই যে দেখালাম যে দেওয়া আছে, এরকম যদি দেওয়া না থাকে বাট গ্রাফ দেখে বোঝা যায় কিন্তু যে এন এর ভ্যালু কত হবে। কিভাবে বোঝা যায়? কিভাবে বোঝা যায়? একদম লাস্ট পয়েন্টটা দেখো, একদম লাস্ট পয়েন্টটা দেখো, এই গ্রাফের, এই গ্রাফের দেখো লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, তাই না? ওইখান থেকে একটা লাইন আনো, আনো ফ্রিকোয়েন্সি বরাবর, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই যে ভ্যালুটা দেখা যাচ্ছে, এই যে ভ্যালুটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এন এর ভ্যালু। গ্রাফের লাস্ট পয়েন্ট থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দিকে আসলে যেই ভ্যালু দেখা যায় সেটাই কিন্তু এন এর ভ্যালু, তাই তো? এখন দেখো যখন মিডিয়ান বের করতে বলে, যখন মিডিয়ান বের করতে বলে মনে রাখবা n/2, n/2 মনে রাখবা। এন এর ভ্যালু আমরা জানি 80, এন এর জায়গায় দেখো 80 লিখলাম, 80/2 মানে 40। এই দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 40, এই যে ফ্রিকোয়েন্সি 40, ওখান থেকে আমরা কার্ভ পর্যন্ত আসলাম, কার্ভের যে পয়েন্টে মিট করছে ওখান থেকে এই পর্যন্ত আসলাম। এই অ্যান্সারটা 32 পাইলাম কিভাবে সেটা একটু বুঝাই। 32 পাইলাম কিভাবে, তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, এক্স এক্সিসের, এক্স এক্সিসে কিন্তু তোমার দেখো যে 10 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা গ্রিড। 10টা গ্রিড মানে কিন্তু 20 - 10 মানে 10। দেখো এক্স এক্সিসে হচ্ছে, এক্স এক্সিসে হচ্ছে 10টা ছোট ছোট গ্রিডের 10টা ইউনিট। তার মানে একটা ঘর মানে কত? এক ঘর মানে কিন্তু 1 ইউনিট। তাহলে এই যে 30, 30 এর পর দেখো 31, 32, বুঝতেছো? 30 এর পর কিন্তু দুই ঘর গেছি, এই জন্য 2 ইউনিট মানে 32। এই হয়ে গেল, মিডিয়ান 32 পেয়ে গেলাম, মিডিয়ান কিন্তু 32 পেয়ে গেলাম। বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো, Yes. আমরা দেখি এইবার কি বের করতে বলছে। দেখো ইন্টারকোয়ার্টাল রেঞ্জ, ইন্টারকোয়ার্টাল রেঞ্জ বের করতে বলছে। দেখো ফর্মুলাটা কি? ইন্টারকোয়ার্টাল রেঞ্জের ফর্মুলা দেখো এখানে লেখাই আছে। ইন্টারকোয়ার্টাল রেঞ্জ মানে হচ্ছে Q3 - Q1, Q3 - Q1। এই যে Q3 দেখছো, Q3 মানে কিন্তু থার্ড, থ্রি, থ্রি আসছে ফ্রম থার্ড, থ্রি মানে কিন্তু থার্ড। এটাকে থার্ড কোয়ার্টাইলও বলে, থার্ড কোয়ার্টাইলও বলে বা আপার কোয়ার্টাইল বলে, দুইটার যে কোনোটাই তোমরা ইউজ করতে পারো। থার্ড কোয়ার্টাইল, কোয়ার্টাইল, এই যে কোয়ার্টাইল দেখতেছো না, এটা থার্ড কোয়ার্টাইল বা আপার কোয়ার্টাইল। থার্ড মানে মিডিয়ান বের করার জন্য যেমন তোমাকে একটু মনে রাখতে হবে n/2, সেরকম আপার কোয়ার্টাইল বা থার্ড কোয়ার্টাইল বের করার জন্য মনে রাখতে হবে 3n/4। তো এন এর ভ্যালু তো তোমরা আগেই জানো 80, 80 বসালাম, 60 আসলো। তারপর দেখো গ্রাফ থেকে আমরা 60 দিয়ে, ওই যে মিডিয়ানে যেমন 40 আসছিল, 40 থেকে এই যে 40, 40 থেকে কার্ভে গেলাম, কার্ভ থেকে নিচে গেলাম, যে অ্যান্সারটা পাইলাম 32, সেটাই আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে 60 তো একটু উপরে হবে, 60 হবে উপরে, 6 থেকে কার্ভে, 60 থেকে কার্ভে যাব, কার্ভ থেকে নিচে নামবো, নিচে এসে যেই ভ্যালুটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে দেখো এই যে এটা, এটা কিন্তু লোয়ার কোয়ার্টাইল বা ফার্স্ট কোয়ার্টাইল। ওয়ান, ওয়ান থেকে আসছে ফার্স্ট, ওয়ান থেকে আসছে ফার্স্ট, ফার্স্ট কোয়ার্টাইল বা লোয়ার কোয়ার্টাইল। এখন দেখো লোয়ার কোয়ার্টাইলের জন্য মনে রাখতে হবে n/4, এন এর ভ্যালু তো আমরা জানি 80, 80 মানে 80/4 মানে 20। তো ওই যে দেখো 20 থেকে আসলাম কার্ভে, কার্ভ থেকে এখানে নিচে নামলাম, এখানে যে ভ্যালুটা পাবো এটাই কিন্তু আমাদের লোয়ার কোয়ার্টাইল। তাহলে দেখো
আপার কোয়ার্টাইল পাইছিলাম 35, লোয়ার কোয়ার্টাইল পাইছি 25, মাইনাস করে দিলাম 10, এই যে 10 হয়ে গেল। বুঝে গেছে? এবার চলো দেখি 60-এর এগেনস্টে 35 আসে কিনা, আর 20-এর এগেনস্টে 25 আসে কিনা। চলো আমরা একটু চেক করে দেখি। 60 আর 20-এর এগেনস্টে 35-25 আসে কিনা। দেখো 60 থেকে কার্ভে গেলাম, কার্ভ থেকে নিচে নামলাম, খেয়াল করে দেখো 30 এর পরে কিন্তু 5টা ঘর আছে, 5টা গ্রিড আছে। 30, 31, 32, 33, 34, 35, দেখছো? 35, 60-এর এগেনস্টে 35 পাইছি, আর 20-এর এগেনস্টে কত পাইছি দেখো, 21, 22, 23, 24, 25, 25, আর 35 মাইনাস 25 করলেই কিন্তু ইন্টারকোয়ার্টাল রেঞ্জ 10 বের হয়ে গেল, 10 বের হয়ে গেল, তাই তো? এইবার দেখো লাস্ট কোশ্চেনটা একটু পড়ো। এটাই এটাই মনে করো সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন। The number of people who had a journey time 40 minutes or more, 40 minutes or more. একটা কথা মনে রাখবা, হাউ টু, মানে এই 40 মিনিটসটা শুধু মাথায় রাখো, 40 মিনিটস মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফে একটা মনে মনে করো যে আজকে একটা জিনিস আমরা শিখি, হাউ টু রিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। হাউ টু রিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ মনে করো এখন এইটা শিখবো। তো দেখো নিয়মটা হচ্ছে, ওই যে 40 মিনিটস অর মোর বলছে না, তাহলে 40 থেকে কার্ভে গেলাম, দেখো এদিকে কিন্তু মিনিটস, এদিকে কিন্তু জার্নি টাইমস মানে মিনিটস। 40 থেকে উপরে গেলাম, ওখান থেকে যে পয়েন্টটা পেয়েছি ওখান থেকে এখানে আসলাম। তোমাদের কি মনে আছে কিনা, এক্স এক্সিস ওয়াই এক্সিস, ওয়াই এক্সিসের 1 ইউনিট মানে কিন্তু 2, সেটা কিভাবে দেখো, এই খেয়াল করে দেখো 60, 60 থেকে এখানে 5টা গ্রিড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা গ্রিডে কিন্তু 10, মানে একটা গ্রিডে কিন্তু 2, একটা গ্রিডে 2, তাহলে একটা গ্রিড যদি 2 হয়, 70-র পরে আরো 2 অ্যাড করলে 72, 72। তাহলে এই মানে হাউ টু রিড, হাউ টু রিড, এটা হচ্ছে যে এই যে 72টা পাইছো, তার মানে ওই দেখো 72, তার মানে 72 জন লোক, এই যে 40 মিনিটস জার্নি টাইম হচ্ছে 40 মিনিটস থেকে কম, যাদের জার্নি টাইম হচ্ছে 40 মিনিটসের কম, তারা হচ্ছে এই 72 জন, এই 72 জন, এই 72 জনের জার্নি টাইম 40 মিনিটস থেকে কম। তাহলে 40 মিনিটস থেকে বেশি কারা, 40 মিনিটস থেকে বেশি কারা, ওই যে আমরা তো জানি আমাদের টোটাল লোক হচ্ছে 80, টোটাল আমরা 80 জন লোক নিয়ে কাজ করছি, তার মধ্যে 72 জনের জার্নি টাইম কিন্তু 40 মিনিটস এর কম, 40 মিনিটস এর কম হচ্ছে এই 72 জনের। বুঝে গেছে? তাহলে 72, টোটাল 80 জন নিয়ে কাজ করছি, 80 মাইনাস 72, তাহলে 8 জন আছে যাদের জার্নি টাইম হচ্ছে 40, মানে ওই ওই যে 72 বাদে যে 80 জন, ওই 8 জন হচ্ছে 40 টাইমস অর মোর তাদের জার্নি টাইম, 40 টাইমস অর মোর। কথাটা কি বোঝা গেল? বলতে পারো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফের এটাই সবচেয়ে টাফেস্ট অঙ্ক, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফের এটাই সবচেয়ে টাফেস্ট অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে কোশ্চেন দেখো অনেক কিছু লেখা আছে, ডাজন্ট ম্যাটার, আসল জিনিস হচ্ছে এটা। আসল জিনিস আমাদের কাছে কি বের করতে বলছে, যে মানে কোনটা, কোন মানে জার্নি টাইম হচ্ছে কনসিস্টেন্ট, এই যে দেখো কনসিস্টেন্ট কথাটা বলা আছে। কনসিস্টেন্ট তখনই হয় যদি ইন্টারকোয়ার্টাল রেঞ্জ কম হয়, ওরাই হচ্ছে কনসিস্টেন্ট যাদের ইন্টারকোয়ার্টাল রেঞ্জ কম। বুঝতে পারছো? যাদের ইন্টারকোয়ার্টাল রেঞ্জ কম তারাই কিন্তু কনসিস্টেন্ট হয়। বুঝা গেছে? আচ্ছা 17 দেখো, একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে তোমরা কি জানো কিভাবে গ্রেডিয়েন্ট বের করে? একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে গ্রেডিয়েন্ট কেমনে বাইর করে দেখো। দেখো লাইনের ইকুয়েশনটা আমি লিখলাম, তারপর দেখো +3x, +3x এই পাশে যদি চলে আসে -3x হবে। এখন দেখো y এর সাথে 5 মাল্টিপ্লাই, তাহলে সবাইকে 5 দিয়ে ডিভাইড করব, এই পাশের 5টা থাকবে না। 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2 হয়, 3 কে যদি 5 দিয়ে ডিভাইড করি 3/5 হয়। দেখো একটা লাইনের ইকুয়েশনকে যদি আমরা এমন ভাবে লিখতে পারি যে y এর সামনে প্লাস থাকবে এবং এইখানে কোনো নাম্বার থাকবে না, তাহলে ইকুয়াল সাইনের অন্য পাশে, ইকুয়াল সাইনের অন্য পাশে x এর যে কোএফিসিয়েন্ট,
এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটাকেই গ্রেডিয়েন্ট বলে। তাহলে আমরা কিন্তু, ও সরি, আমাদের তো এখানে গ্রেডিয়েন্ট বের করতে বলেনি, গ্রেডিয়েন্ট বের করতে বলেনি, গ্রেডিয়েন্ট বের করতে বলছে বিতে, গ্রেডিয়েন্ট বের করতে বলছে বিতে। দেখো এই যে বের করা আছে, গ্রেডিয়েন্ট বের করতে বলছে বিতে, বি বের করেছি। আচ্ছা, মানে আমাদের মানে ইয়েতে কাজ হলো এইটুকুই, আমাদের ইয়েতে সাবজেক্ট ওয়াই কে সাবজেক্ট বানানোই আমাদের কাজ, ওয়াই কে সাবজেক্ট বানানোই আমাদের কাজ, তাই তো? এটা অবশ্য লাভ হয়েছে, লাভ হয়েছে। এই যে পরের অঙ্কে গ্রেডিয়েন্ট বের করার জন্য আমরা ডাইরেক্ট পেয়ে গেছি, কিন্তু যেহেতু আমাদের ওয়াই কে সাবজেক্ট বানানো আছে, তাহলে এটাই আমাদের গ্রেডিয়েন্ট। এখন দেখো আমরা একটা লাইন পি বের করব, লাইন পি এর ইকুয়েশন বের করব, যে কিন্তু এল এর পারপেন্ডিকুলার। মানে জিনিসটা যদি আমরা ছবি আঁকি তাহলে কেমন হয়, এটা হচ্ছে মনে করো লাইন এল, এটা হচ্ছে লাইন এল, আর এটা মনে করো লাইন পি, এটা মনে করো লাইন পি। একজন একজনের সাথে 90 ডিগ্রি কিন্তু, হ্যাঁ, একজন একজনের সাথে 90 ডিগ্রি, মানে দেখতে কিরকম, দেখতে এই যে এরকম। আচ্ছা না, একটা লাইন যখন আরেকটা লাইনের সাথে 90 ডিগ্রিতে থাকে, তখন কিন্তু তাদের একজনের গ্রেডিয়েন্ট জানলে আরেকজনের গ্রেডিয়েন্ট বের করা যায়। কিভাবে দেখো, কিভাবে বের করা যায়? এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ। এটা মনে করো আমাদের লাইন পি, এটা মনে করো আমাদের লাইন পি, তো তার গ্রেডিয়েন্ট। আর এটা মনে করো আমাদের, এটা মনে করো আমাদের লাইন এল, এটা লাইন এল, লাইন এল, আর এটা লাইন পি। তো দেখো লাইনের এল এর গ্রেডিয়েন্ট তো আমরা আগেই জানি, লাইন এল এর গ্রেডিয়েন্ট তো আমরা আগেই জানি। ওই যে ওয়াই কে ওইভাবে সাবজেক্ট করাতে আমাদের লাভ হয়েছে, আমরা ডাইরেক্ট বলে দিতে পারতেছি আমাদের গ্রেডিয়েন্ট -3/5। এখন পি পি লাইনের গ্রেডিয়েন্ট কিভাবে হয়? দেখো এটাকে যদি আমরা, নিচে আছে 5, 5 কে উপরে নিয়ে যাই, 5 কে উপরে নিয়ে যাই, ঠিক একইভাবে দেখো উপরে আছে 3, সেটাকে আমরা নিচে নিয়ে যাই। আর এই যে মাইনাস, মাইনাসটাকে যদি চেঞ্জ করে প্লাস লিখি, মাইনাসটাকে যদি চেঞ্জ করে প্লাস লিখি, মানে সাইন চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা পি এর গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম। এখন দেখো পি এর যদি লাইন বের করতে চাই, দিস ইজ দ্য ফর্মুলা। একটা লাইনের ফর্মুলা হচ্ছে এটা। শুধু দেখো যেগুলা রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই ভ্যালুগুলা রিপ্লেস করে দিলেই কিন্তু আমরা লাইন অফ পি পেয়ে যাব। এখন দেখো এম মানে গ্রেডিয়েন্ট, পি লাইনের গ্রেডিয়েন্ট, পি লাইনের গ্রেডিয়েন্ট তো আমাদের বের করা আছে 5/3, বসালাম, তাই তো? এখন দেখো আমাদের লাইন পিটা, আমাদের লাইনটা পাসেস থ্রু দিস ওয়ান, তো এটা এক্স কোঅর্ডিনেট মানে ভ্যালু অফ x1, এই জন্য দেখো ইনস্টেড অফ x1 আমরা যে 6 লিখছি। এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট মানে কিন্তু y1, এই দেখো y1 এর জায়গায় 7 লিখছি। ব্যাস, এরপর আর কিচ্ছু না, জাস্ট ব্র্যাকেটটা খুলে দিয়ে সিম্পলিফাই করলেই তোমাদের অঙ্কটা হয়ে গেল। ব্র্যাকেট খুলে দিয়ে সিম্পলিফাই করলেই অঙ্কটা হয়ে গেল। এই জন্য এটা আর দেখাচ্ছি না। এবার চলে আসো অঙ্কে, এটা খুবই মজার একটা অঙ্ক। এটা তোমাদের এ লেভেলেও কিন্তু আছে, এ লেভেলে যারা মেকানিক্স নিবা তারাও কিন্তু এটা পাবা, এবং তোমাদেরকে যে আমি ফর্মুলা শিট দিয়েছি সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো আছে। দেখো এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু আমাদের গ্রাফের আস্তে আস্তে স্পিড বাড়ছে, মানে এক্সেলারেশন হচ্ছে। দেখো এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, মানে এখানে কিন্তু কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিড, এখানে কিন্তু আস্তে আস্তে নিচে নামছে, মানে স্পিড কমছে, মানে ডিসেলারেশন হচ্ছে। তো ওরা আমাদের কাছে জানতে চাইছে, দেখো টাইম 40 থেকে টাইম 100 পর্যন্ত, টাইম 40 থেকে 100 পর্যন্ত এখানে কি হচ্ছিল। তো এখানে এক্সেলারেশন হচ্ছিল, এখানে কনস্ট্যান্ট স্পিডে চলছে। ওই যে দেখো লিখে দিছি কনস্ট্যান্ট স্পিড, বুঝা গেছে? আচ্ছা এবার দেখো এক্সেলারেশন দেওয়া আছে, এক্সেলারেশন দেওয়া আছে, ভি এর ভ্যালু 10 বের করতে হবে। তো দেখো স্পিড টাইম গ্রাফের এক্সেলারেশন মানে ভার্টিক্যাল ডিসটেন্স ডিভাইড বাই হরিজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স ডিভাইড বাই হরিজন্টাল ডিসটেন্স। তো জিনিসটা আসলে কি আমি একটু বুঝাই দিই, জিনিসটা আসলে কি আমি বুঝাই দিই। দেখো আমরা যে এখান থেকে এখানে যাচ্ছি তখন এক্সেলারেশন হচ্ছে, তো আমরা ভার্টিক্যালি কতটুকু মুভ করলাম, ভার্টিক্যালি মুভ করলাম এটা, যেটার ভ্যালু হচ্ছে ভি, আমরা কিন্তু এখনো জানি না, এই জন্য ভি লিখবো। ভার্টিক্যাল ডিসটেন্সটা ভি, আর হরিজন্টাল ডিসটেন্সটা কি, এখান থেকে এখানে আসছি, এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি আঁকার পর এই যে, এই যে এটা হরিজন্টাল ডিসটেন্স, তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স ভি, হরিজন্টাল ডিসটেন্স 40। তাহলে দেখো ভার্টিক্যাল ডিসটেন্স ভি, হরিজন্টাল ডিসটেন্স 40, আর এক্সেলারেশন তো আমাদেরকে বলে দিছিল 0.25, এই জন্য এক্সেলারেশনের জায়গায় 0.25 লিখছি। তারপর বাকিটা খুবই সহজ কাজ।
বাকিটা সহজ কাজ। ভি এর ভ্যালু 10 আমাদেরকে ওরা প্রুফ করতে বলছে, ভি এর ভ্যালু 10 আসবে, আমাদেরকে ওরা প্রুফ করতে বলছে, আমরা প্রুফ করে দিতে পারলাম, তাই না? আমরা সাকসেসফুলি এটা প্রুফ করতে পারলাম। এবার দেখো আমাদের কি বলছে, 0 থেকে টাইম টি এই ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 1.4 কিলোমিটার। এখন টি এর ভ্যালু বের করো। এখন দেখো এই যে বক্সের মধ্যে তোমরা তো জানো আমি ফর্মুলা লিখি, মনে রাখবা স্পিড টাইম গ্রাফে ডিস্টেন্স ট্রাভেল বের করতে হইলে আমাদেরকে এরিয়া বের করতে হয়। তো আসো আমরা এরিয়া বের করি। দেখো এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আছে, তাই না? তাহলে হাফ টাইমস এই যে 10 টাইমস 40, হাফ টাইমস 10 টাইমস 40। দেখো এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল। 100 - 60 কত হয়? 100 - 40 কত হয়? 60। আর এটার ভ্যালু তো 10 আগেই জানি, কারণ আমরা ভি এর ভ্যালু 10 বের করে রাখছি, তাই না? তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে 60 টাইমস 10, 60 টাইমস 10। এই যে দেখো 60 টাইমস 10। আচ্ছা এটাও একটা দেখো, এটা টি, এটা 100, তাহলে টাইম কি হবে? T - 100, তাই না? এইখানে যে দেখো টাইমটা কেমনে পাইছিলাম, 100 - 40 মানে 60। তাহলে এখানে টাইমটা কেমনে পাবো? এখান থেকে এতটুক মানে কত? T - 100, এই যে T - 100। আর এটা 10 মানে এটাও 10। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ টাইমস 10 টাইমস T - 100, হাফ টাইমস 10 টাইমস T - 100। এখন খেয়াল করে দেখো, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, 2 আর 40 কাটলে 20, 20 টাইমস 10 মানে কিন্তু 200, 60 টাইমস 10 মানে কিন্তু 600, 2 এর সাথে 10 কাটলে 5, তাহলে 5 টাইমস T - 100, 5 টাইমস, তাহলে 5T লিখলাম, 5 - 100 মানে 500, এই যে লিখলাম। এরপর তোমরা দেখো এটা হয়ে যাবে। এখন এই যে ডিস্টেন্স ট্রাভেলের ফর্মুলা পাইলাম, এটা ইকুয়ালস টু 1.4 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে নাও। কেন মিটারে নিতে হবে? কারণ দেখো আমাদের ডায়াগ্রামে মিটার কথাটা মেনশন করা আছে। এই যে দেখছো, স্পিড মিটার পার সেকেন্ড, তার মানে ডিস্টেন্সের জায়গায় মিটার হবে, টাইমের জায়গায় সেকেন্ড হবে, ডিস্টেন্সের জায়গায় মিটার হবে, টাইমের জায়গায় সেকেন্ড হবে। এই জন্যই আমরা 1.4 কিলোমিটারকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে নিয়ে যাব। এখন দেখো, তার মানে 1.4 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে পারো ক্যালকুলেটরে, হ্যাঁ 1400 হবে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 1400। আর ডিস্টেন্সের ফর্মুলা তো আমরা বের করে রাখছি, 5T + 300। এরপর বাকিটা খুবই সহজ কাজ, এটা একটু করে নিও, কারণ আজকে বোধহয় ক্লাস শুরু করতে একটু দেরি হইলো। আচ্ছা, আমার মনে হয় উপরের অঙ্কটা তোমরা বুঝতে পারবা। নাথিং বাট ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন তো মাত্র 3 রকম। একটা হচ্ছে মিডল টার্ম, যার নাম তোমরা জানো। আরেকটা হচ্ছে দেখো, এই যে উপর থেকে 3 কমন নেওয়া যায়, কমন নিলাম, নেওয়ার পর দেখো এই যে 4কে কিন্তু লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে দেখো তো A² - B², তার মানে A+B, A-B। আর মিডল টার্ম তোমরা তো পারোই, এই যে এটা এটা মিডল, নিচেরটা মিডল টার্ম করলাম, এই যে এটা পেলাম। এখন দেখো তো, x+2, x+2, x+2 কাটা, তাহলে উপরে থাকবে 3x - 2, উপরে থাকবে 3x - 2, নিচে থাকবে 2x+7, এই যে 2x+7। বুঝতে পারছো? চলো আমরা নিচের অঙ্কটাতে যাই। এটা কিন্তু আমাদের একটা স্পেশাল অঙ্ক। স্পেশাল মানে এটা 2025 থেকে সিলেবাসে নতুন করে ঢুকছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছো, এটা এখানে দুইটা ফোঁটা লেখা আছে, 0.17 না, এর মাথায় এই যে ফোঁটা দেওয়া আছে, এই ধরনের অঙ্ককে বলা হয় রিকারেন্স ডেসিমাল। এখান থেকে খুব সিম্পল অঙ্ক আসবে তোমাদের। এই অঙ্কটার মার্কস বোধহয় 4 মার্কস। এই অঙ্কটাতে বোধহয় 4 মার্কস। একটু দেখো, এত সহজ অঙ্কে 4 মার্কস। শুধু তুমি এই যে এটাকে এটাকে কি লিখতে হবে, এটা পারলেই তোমার অঙ্কটা পারবা। তো দেখো 17 দুইটা আছে, 17 লিখলাম, দুইটার মাথায় রিকারেন্স ডেসিমাল, এই জন্য দুইটা 9। রিকারেন্স ডেসিমালের উপর একটা ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটটা আমি সলভ করে এই গ্রুপে দিয়ে দিব না। তারপরও যদি কেউ না বুঝতে পারো আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিও। আর এটা তো 5/9 আছে, এখানে আর কোনো কাজ নাই। তারপর একটা জাস্ট সিম্পলি এলসিএম এর অঙ্ক, আমার মনে হয় বাকিটা তোমরা বুঝতে পারবা, বাকিটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখছো 4 মার্কের অঙ্ক, তাই না? আচ্ছা এই দুইটা অঙ্ক একটু বড়, কঠিন।
এই দুটা অঙ্ক নিয়ে আমরা আগে মাথা খারাপ না করে আমরা বাকি আর কোন কোন অঙ্ক আছে দেখি। আর দুইটা অঙ্ক বোধহয় বাকি আছে, হ্যাঁ, ওই দুটা অঙ্ক বাদ দিলে আর দুইটা অঙ্ক বাকি আছে। একটু কোশ্চেনটা পড়ে ফেলো, তো কোশ্চেনটা পড়ে ফেলো। আমি আসলে এই নোটসটা খুব তাড়াহুড়া করে বানাইছি, এই জন্য ধরো আমার মনে হয় এটা একটু দেখাইলে ভালো হতো, যে এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, এই যে দেখতেছো, এই বরাবর এই যে লেন্থ, এই লেন্থটা কিন্তু আসলে এই যে 5 পাই, আর্ক লেন্থ 5 পাই। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া নাই, যেহেতু আর্ক লেন্থ দেওয়া আছে। আবার দেখো রেডিয়াসও আমরা জানি, এই 6 + 3 মানে 9। ওখান থেকে আমরা কিন্তু ইয়ে করে ফেলতে পারবো, ওখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। আচ্ছা চলো একটু দেখি। মানে সমস্যা হচ্ছে লেখা কি পড়তে পারছো কিনা আমাকে বইলো, কোনোটা পড়তে সমস্যা হলে আমাকে বইলো। আপাতত আমরা মনে হয় এইটুক দেখতে পারলেই চলে। দেখো ওই যে বলছিলাম আর্ক লেন্থের ফর্মুলাও দেখো দিয়ে দিছি। আর্ক লেন্থ দেখো আমাদের রেডিয়াসটা হচ্ছে এইখান থেকে এতটুক, এতটুক কিন্তু 9, ওয়ের ভ্যালু 9। এই দেখো ওয়ের ভ্যালু 9 মানে কিন্তু আমাদের রেডিয়াস হচ্ছে 9। থেটা আমরা এখনো জানি না, থেটা। এটা কিন্তু আর্ক লেন্থ, এটা দেওয়া আছে, এটা 5 পাই, সো 9 থেটা মানে 5 পাই। এখন এখান থেকে দেখো থেটা, 9টা ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাই হয়ে উপরে আসে, নিচে যাবে, 5 পাই/9 হবে। 5 পাই/9 হবে, তাই না? 5 পাই/9 হবে, বা 5/9 পাই হবে। ওই দেখো দেখানো আছে, ডায়াগ্রামের মধ্যে দেখানো আছে যে এই এতটুক, এতটুক হচ্ছে, বা এইটা হলো 5/9 পাই, এটা 5/9 পাই। তাহলে ওই অ্যাঙ্গেলটা কত? ওইটা কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল ওসিডি, ওসিডি। হ্যাঁ, ওইটার নাম ওসিডি কেমনে হইলো দেখো তো। এই যে দেখতেছো ওসিডি, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তো আমরা তো জানি একটা পয়েন্টকে রাউন্ড করে টোটাল যে অ্যাঙ্গেল থাকে তা হলো 360। 360 মানে কিন্তু 2 পাই, 360 মানে কিন্তু 2 পাই। তাহলে 2 পাই থেকে আমরা যদি 2 পাই থেকে ওই যে অ্যাঙ্গেলটা পেয়েছিলাম 5/9 পাই, ওটা মাইনাস করে দিই, তাহলে এটা আমাদের ওসিডি যে সেক্টরটা আছে, আমাদের যে ওসিডি সেক্টরটা আছে, ওসিডি সেক্টর আছে, তার অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এখন দেখো ওসিডি সেক্টরের আমরা এরিয়া বের করব, এরিয়া বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এরিয়ার ফর্মুলা তো আমাদের জানাই আছে, এরিয়ার ফর্মুলা তো আমাদের জানাই আছে, হাফ আর স্কোয়ার থেটা। চলো একটু ডায়াগ্রামে যেয়ে দেখি, একটু ডায়াগ্রামে যেয়ে দেখি। আচ্ছা দেখো ওসিডির এরিয়া বের করবো যে, হ্যাঁ, এই সাইডের অ্যাঙ্গেল তো আমরা পেয়ে গেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে 13/9 পাই, 13/9 পাই। আর ওই যে হাফ, হাফ আর স্কোয়ার থেটা, হাফ আর স্কোয়ার। আর মানে দেখো এই যে সেক্টরটা, সেটার রেডিয়াস কিন্তু এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, যেটা কিন্তু 6। কেমনে? ওই যে দেখো ওসি মানে 6, হাফ আর স্কোয়ার থেটা, থেটা মানে তো এই যে একটু আগে যেটা বের করলাম 13/9 পাই। আচ্ছা এখন চলো আমি একটু বড় করে দেখাই যে কাটাকাটিটা কেমনে করলাম, বা এই জায়গাটা সিম্পলিফাই কেমনে করলাম। দেখো, দেখো 6 স্কোয়ার মানে 36, 6 স্কোয়ার মানে কিন্তু 36, এই যে 6 স্কোয়ার মানে 36, 30/9 পাই, 30/9 পাই। দেখো তো 2 এর সাথে 18 কাটলে, না সরি, 2 যদি আমরা 36 দিয়ে কাটি 18 হবে, 18 হবে। 9, 9 দিয়ে ডিভাইড করলাম, 9 দিয়ে ডিভাইড করলাম, 2 থাকলো। 2 এর সাথে 13 মাল্টিপ্লাই করলে 26, 26, আর এই পাইটা থাকলো। দেখো নিচে কিন্তু কিছুই নাই, 2 কেটে ফেলছি, 9 কেটে ফেলছি, নিচে কিন্তু কিছু নাই। উপরে আছে একটা 2, উপরে আছে 13, 2 13 যা 26, 26, একটা পাই আছে, পাই লিখলাম, অঙ্ক শেষ। এখন আমাদের বোধহয়, আমি বোধহয় ভুলে দুইটা অঙ্ক না করায় চলে আসছি, দুইটা না, একটা, একটা অঙ্ক না করায় চলে আসছি। দেখো এখানে কিন্তু এইটা একটু পরে করতে যাচ্ছি, এটা একটু পরে করতে যাচ্ছি, এটাও একটু পরে করতে যাচ্ছি, কারণ এই দুইটা অঙ্ক করতে গেলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা বোধহয় এখানে সব অঙ্কই করলাম। আমি বোধহয় মনের ভুলে
মনের ভুলে এইখান থেকে শুরু করছি আমাদের এই পরের ক্লাসটা, এই দুইটা অঙ্ক বোধহয় ভুলে গেছি। যদিও এই দুইটা অঙ্ক তোমাদের পারার কথা এবং এটা নিউ সিলেবাসের পার্ট। হ্যাঁ, দেখো এই যে √175 না, 175 কে আমরা এলসিএম এর মতো করলে দেখো 5 এর একটা জোড়া আছে, এই জন্য 5 কিন্তু রুটের বাইরে, 7 এর জোড়া নাই, এই জন্য 7 কিন্তু রুটের মধ্যে। ঠিক একইভাবে দেখো আমরা যদি 28 কে ইয়ে করি, আমরা কি পাবো দেখো, 2 দিয়ে ডিভাইড করলে পাবো হলো 14, আবার 2 দিয়ে ডিভাইড করলে পাবো 7। 2 এর জোড়া, এই জন্য একটা 2 লিখলাম রুটের বাইরে, 7 এর জোড়া নাই, সিঙ্গেল, এই জন্য সে রুটের মধ্যে। 5টা √7 থেকে 2টা √7 চলে গেলে 3টা √7, তাই না? আচ্ছা দেখো, রেশনালাইজ, দেখো এই যে নিচে ডিনোমিনেটরে রুট লেখা, ডিনোমিনেটরে রুট লেখাটা কিন্তু নট অ্যালাউড। এখন এটার জন্য আমাদের যে কাজটা করতে হয় এটাকে বলা হয় রেশনালাইজ। রেশনালাইজ করা মানে কি, দেখো নিচে আছে √5, √5 দিয়ে একটা নিচে একটা উপরে মাল্টিপ্লাই করবো। উপরেরটা তো খুব সহজ, √5 টাইমস 1 মানে √5, আর নিচেরটাও খুব সহজ, √5 টাইমস √5 মানে 5। এই যে অঙ্ক ডান, ঠিক আছে, এটা ডান। মানে আমার পরে মনে পড়ছে যে একটা সার্টসের অঙ্ক দেখাতে চেয়েছিলাম, দেখানো হলো না। আচ্ছা, আমরা তো থার্ড মিটিংটা শুরু করেছিলাম এই অঙ্ক দিয়ে, এটা শেষ, এটাও শেষ, এটাও শেষ, এই দুটাও দেখাইছি। এই যে ভেক্টরের অঙ্কটা আর এটা দেখাই নাই, তাই না? এই দুইটা দেখাই নাই, আবার লাস্ট অঙ্কটা দেখাইছি। দিস ওয়াজ দ্য সেকেন্ড লাস্ট। কোশ্চেনটা একটু পড়ো, কোশ্চেনটা একটু পড়ো। দেখো আমাদের বলছে এটাকে এই ফর্মে লেখো, এই ফর্মে লেখো। সো তার মানে দিস ওয়ান ইকুয়ালস দিস ওয়ান। তারপর দেখো a+b² ভাঙলাম, ভাঙলাম, তাই না? প্লাস বি যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে। এরপর একটু খেয়াল করে দেখো, এটার সাথে x² আছে, ফাইন, লিখলাম। এটার সাথে x আছে, লিখলাম। এটার সাথে x² নাই, x নাই। এটার সাথে x² নাই, x নাই। মানে ওরা কিন্তু তাহলে নাম্বারস, দোজ আর দ্য নাম্বারস। এখন নাম্বার কিন্তু একটা একটা দুইটা দুই জায়গায় আছে, তো এই জন্য ব্র্যাকেটের মধ্যে একটু ইয়ে করে একসাথে করে ফেললাম। এবার দেখো তো, এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু 2a, 2a। দেখো তো এক্স এর কোএফিসিয়েন্ট 4 না, তাহলে 2a, 4। তাহলে দেখো এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, a হয়ে গেল, এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, 2 হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, এবার এটা একটা নাম্বার, লিখলাম। আমাদের এখানে নাম্বার কত, 12, 12। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের নাম্বারের আগে কিন্তু প্লাস আছে, এখানে মাইনাস আছে, সাইন ম্যাচ করেনি। সাইন ম্যাচ না করলেই যেই পাশে নাম্বারটা আছে ওই পাশে একটা মাইনাস দিয়ে দাও, ব্যাস। নাম্বার যদি মানে সাইন যদি ম্যাচ না করে তাহলে একটা নাম্বার দিয়ে দিবা, মানে মাইনাস দিয়ে দিবা। এখন দেখো এ, এর ভ্যালু কিন্তু আমরা জানি 2, এর জায়গায় 2 বসালাম, 2² মানে কিন্তু 4। এই +4 এদিকে আসলে -4 হয়ে যাবে, তাহলে -12 -4 কত হয়, -12 -4 মানে -16। তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে -16। দেখো বি এর জায়গায় -16 লিখছি, এর ভ্যালু কত, 2, এই জন্য এর জায়গায় 2 লিখছি, ব্যাস হয়ে গেছে অঙ্ক। এখন দেখো পরের অঙ্কটা, এটা একটা খুব মজার অঙ্ক। দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমরা কমপ্লিটিং স্কোয়ার করতে পারি, তাহলে আমরা টার্নিং পয়েন্ট, ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, এইগুলা বের করতে পারি। বুঝতে পারছো? সবগুলা কিন্তু একই জিনিস। এই যে যত ডিফারেন্ট নাম আছে, টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ভার্টেক্স, কখনো কখনো ভার্টেক্সও বলে, এই সবগুলা কিন্তু একই কথা। তো এই যে দেখো এখানে আমরা যেটা করছি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কমপ্লিটিং স্কোয়ার ফর্মে নিয়ে গেছি। তো ইটস এ গুড, মানে ইয়ে যে মানে ওখান থেকে আমরা টার্নিং পয়েন্ট বলো, স্টেশনারি পয়েন্ট বলো, ম্যাক্সিমাম পয়েন্ট বলো, মিনিমাম পয়েন্ট বলো, ওইগুলো আমরা বের করতে পারি। বাইরে যে নাম্বারটা আছে সেটা কিন্তু বেসিক্যালি ওয়াই কোঅর্ডিনেট, আর ভিতরে যে নাম্বারটা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু 0 করলে এক্স এর যে ভ্যালুটা বের হয় সেটা কিন্তু এক্স কোঅর্ডিনেট, -2, ওয়াই কোঅর্ডিনেট -16। এই যে হয়ে গেল, টার্নিং পয়েন্টটা হয়ে গেল। এখন দেখো এই ইকুয়েশনটা দিয়ে গ্রাফ আঁকতে বলছে, এই ইকুয়েশনটা দিয়ে গ্রাফ আঁকতে বলছে। তোমাদের যাদের অ্যাডম্যাথ আছে তারা কিন্তু এই যে দেখো এই যে কমপ্লিটিং স্কোয়ার করা ইকুয়েশনের গ্রাফ আঁকতে পারবা, আঁকতে পারবা। বা আসলে কমপ্লিটিং স্কোয়ার দিয়ে গ্রাফ আঁকাটা একটু টাফ। আমি দেখলাম ইকুয়েশনটা সহজ, মানে ইকুয়েশনটাকে
মিডল টার্ম করা যায়, যেই কোয়াড্রেটিক ইকুয়েশনকে মিডল টার্ম করা যায় তাদেরকে মিডল টার্ম করেই গ্রাফ স্কেচ করা সবচেয়ে সহজ। মানে অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ আঁকার দুইটা নিয়ম। একটা হচ্ছে যদি সেটাকে ফ্যাক্টরাইজ করা যায় ফ্যাক্টরাইজ করো, করে ওয়াই এর জায়গায় 0 বসাও, এটা ইকুয়ালস টু 0 করলে এক্স এর ভ্যালু -6, এটা ইকুয়ালস টু 0 করলে এক্স এর ভ্যালু 2। ব্যাস, এই যে এই দুইটা পয়েন্ট দিয়েই কার্ভ এঁকে ফেলা যাবে, এই দুইটা পয়েন্ট দিয়েই কার্ভ এঁকে ফেলা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যে এটা দেখাইছি এটা না দেখালেও চলতো, তবে এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে টার্নিং পয়েন্ট না, টার্নিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট -2, এটা আসলে পাওয়া যায় কিভাবে জানো? ওই যে y0 মানে এক্স এক্সিসে আমাদের কার্ভটা এক্স এক্সিসকে কোন কোন পয়েন্ট দিয়ে টাচ করছে? এই দুইটা পয়েন্ট দিয়ে টাচ করছে। এই দুজনের যদি মিড পয়েন্ট বের করি, এই দুইটা পয়েন্টের যদি মিড পয়েন্ট বের করি, দ্যাট ইজ আওয়ার এক্স কোঅর্ডিনেট অফ দ্য টার্নিং পয়েন্ট। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো, কমপ্লিটিং স্কোয়ার করা গ্রাফের চেয়ে এই যে যেগুলা মিডল টার্ম করা যায় সেই গ্রাফ আঁকা খুবই সহজ। সহজ নিয়মটা কি দেখো, আমাদের গ্রাফটা কিন্তু দুইটা পয়েন্ট দিয়ে টাচ করে, আমাদের গ্রাফটা দুইটা পয়েন্ট দিয়ে টাচ করে। একটা পয়েন্ট হচ্ছে দেখো 2, একটা -6। এই দেখো 2, দেখছো 1 2, -1 -2 -3 -4 -5, এই যে -6, দেখছো? এ দেখো, আর ওই যে বলছিলাম না যে -2 টার্নিং পয়েন্ট, এই দেখো -2 দিয়ে এই যে নিচে আসলো, এইখান থেকে, এইখান থেকে ওই যে +2 দিয়ে উপরে উঠাই দিলাম, আর ওই যে -6 দিয়ে উপরে উঠাই দিলাম, কারণ আমাদের কার্ভ তো এই দুটা পয়েন্ট দিয়ে যাবেই। ব্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রাফ স্কেচ করা শেষ। তারপরও দেখো আমাদের গ্রাফ আঁকাটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমাদের এক্স কোঅর্ডিনেটটা কত জানি, আহ এই যে ওয়াই অ্যাক্সিস এর উপর এক্স কোঅর্ডিনেট কিন্তু 0 হয়, আমরা জানি সেটা। এখন দেখো এক্স এর জায়গায় 0 বসালাম, ওই যে দেখো একটা ভুল হয়ে গেছে, এক্স এর জায়গায় 0 বসালাম, দেখো এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি, 0 স্কোয়ার মানে 0, এটা মানে 0, সো জাস্ট -12, -12। ওই যে দেখো এই যে পয়েন্টটা না, এটা -12, তার মানে কি আমাদের কার্ভটা এক্স এক্স, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এক্স এক্সিস এর নিচে আছে। ঠিকই তো আছে, এটা এক্স এক্সিস এর নিচে আছে দেখেই তো এটার ভ্যালুটা মাইনাস আসছে, বুঝতে পারছো? তার মানে আমাদের কার্ভ আঁকা যে ঠিক আছে সেটা বুঝাই যাচ্ছে। আচ্ছা, এবার চলো আমাদের তাহলে আর একটা অঙ্কই বাকি আছে, যেটা হচ্ছে ভেক্টরের অঙ্কটা। ভেক্টরের অঙ্কটা হয়তো বুঝতে একটু কঠিন লাগবে, তারপরও আসো আমরা একটু চেষ্টা করি, আসো আমরা একটু চেষ্টা করি। দেখো তো, দেখো আমাদের যে এক্স ভেক্টর বের করতে হবে, এক্স ভেক্টর বের করতে হবে, এক্স ভেক্টর কেমনে বের করবো দেখো। দেখো এক্স হচ্ছে 3, এক্স বি হচ্ছে 2, তাই না? এ দেখো এক্স হচ্ছে 3, এক্স বি হচ্ছে 2, তাহলে দেখো এক্স ভেক্টর বের করবো, এই জন্য এক্স লিখলাম। এবি ভেক্টরটা কিন্তু আমরা জানি, এবি ভেক্টর কেমনে জানি বলো তো? যে কোনো একটা ভেক্টর বের করতে গেলে মনে রাখবা, এ মানে আমাদের জার্নি স্টার্টস ফ্রম হিয়ার, জার্নি এন্ডস অ্যাট হিয়ার, দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট। আমরা এইখান থেকে এইখানে যাব ঠিকই, যাব ঠিকই, বাট অন্য রাস্তা দিয়ে হেঁটে যাব। দেখো আমরা এদিক দিয়ে হাঁটবো, দেন এদিকে যাব। তো দেখো তো আমাদের অ্যারো কিন্তু এটা, আমরা অ্যারোর উল্টা দিকে, অ্যারোর উল্টা দিকে আসি দেখে -a, এটা কিন্তু আবার ঠিকই অ্যারোর দিকে যাচ্ছি, অ্যারোর দিকে যাচ্ছি, এই জন্য +b। তো দেখো এবি ভেক্টর জানি দেখে এখানে এবি লিখছি, এবি লিখছি। এখন অ্যাকর্ডিং টু রেশিও এবি মানে কিন্তু এই পুরাটা 3 + 2 মানে 5, 5, এই জন্য কিন্তু 5 লিখলাম। এখন এবিটা ক্রস মাল্টিপ্লাই করে ওই পাশে নিলে এবি, এখন এটা কিন্তু একটা লেন্থের রেশিও হয়ে গেছে, উপরে ভেক্টর সাইন দিলে কিন্তু এটা ভেক্টর হয়ে গেল। এখন, এখন আসো, হয়ে গেছে কিন্তু, এটা ডান, 21 এর এটা ডান। দেখো এই যে এবি ভেক্টর, এবি ভেক্টরের ভ্যালু তো আমরা জানি, বসায় দিলাম, শেষ। আচ্ছা, এবার দেখো এক্স সি বের করতে হবে। সবার আগে দেখো এখানে কি বলছে, এসি প্যারালাল টু ওবি। দেখো একটু ডায়াগ্রাম থেকে দেখলে বোঝা যায়, ডায়াগ্রাম থেকে দেখলে বোঝা যায়, এই যে এসি, এসি যদি ওবির প্যারালাল হয়, তাহলে এই দেখো এসি টাইমস, এসি মানে হলো মিউ টাইমস ওবি, এসি মানে হলো মিউ টাইমস ওবি, ওবি মানে কিন্তু বি ভেক্টর। আচ্ছা, এসি ভেক্টর কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো ওসি ভেক্টর কেমনে বের করবো, ওসি,
ডায়াগ্রাম থেকে দেখো ওসি ভেক্টর কেমনে বের করব। এখানে একটু ভেক্টর সাইন একটা দিতে ভুলে গেছি। এই দেখো ভেক্টর সাইন ওসি ভেক্টর কেমনে বের করব দেখো। ও এ দেন এসি, ও এ এসি, দেখো অ্যারোর দিকেই যাচ্ছি, এই জন্য এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। এটা কিন্তু একটু আগে দেখছিলাম মিউ বি, এ দেখো এসি ভেক্টর মানে মিউ বি। তাহলে দেখো অ্যারোর দিকে যাচ্ছি মানে পজিটিভ এ পজিটিভ মিউ বি, পজিটিভ এ পজিটিভ মিউ বি। ওসি হয়ে গেল। এখন দেখো আরেকটা ওসি বের করব, কেমনে বের করব সেটা দেখো। দেখো আমাদের এ এক্স বের করা আছে, তার মানে আমরা খুব সহজে ও এক্স বের করতে পারবো কেমনে। ও এ প্লাস এ এক্স, ও এ প্লাস এ এক্স, তার মানে এ প্লাস এ এক্স। তাহলে এই যে দেখো এ প্লাস এ এক্স, এটা কিন্তু ব্র্যাকেট খুলে একবারে বসায় দিছি। এখন খেয়াল করে দেখো এ মাইনাস 3/5 a মানে 2/5 a, 3/5b মানে 3/5b। এখন দেখো একই কথা 10 বার বললাম, যাইতে বলছে যাচ্ছি 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 10 বার। আচ্ছা দেখো ওসি ভেক্টর, ওসি কিন্তু দেখো, আচ্ছা এটা মনে হয় শেষ হবে না, হ্যাঁ একটু নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এই ওসি ভেক্টর আর এই ওসি ভেক্টর কিন্তু ইকুয়াল ইকুয়াল লিখলাম, ওখান থেকে দেখো ল্যামডার মিউ এর ভ্যালু পেয়ে গেছি, তারপর ল্যামডার ভ্যালুটা বসায় দিয়ে ওসি পেয়ে গেলাম। ওসি থেকে তারপর দেখো এসি পেলাম, এক্সসি কেমনে বের করছি, এক্সসি বের করছি এই যে এইভাবে দেখো এক্স এ প্লাস এসি, বাস এক্সসি পেয়ে গেছি। এক্সসি মানে কি, এক্স এ এসি। এক্স এ কেমনে পাবা, এক্স এর উল্টা, এটা চিহ্ন উল্টা করে দিলেই কিন্তু এক্স এ ভেক্টর পেয়ে যাবা। আর এসি ভেক্টর তো জানো মিউ বি, আর মিউ এর ভ্যালু তো জেনে গেছি 3/2, সো এই যে +3/2b, 3/5a থাকলো